হাই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি একটু লাইভটা আগে একটু শেয়ার দিয়ে নিচ্ছি, আপনারা একটু শেয়ার দিয়ে নেন। আমাদের যে স্কলারশিপ স্কুল বিডি গ্রুপটা আছে, আমি একটু সেখানে শেয়ার দিয়ে নিচ্ছি। আর আপনারা নিজস্ব টাইম লাইন সহ ফ্রেন্ডদেরকেও আপনারা একটু বলুন যে শেয়ার দিতে। আর আমার সাউন্ড যদি ক্লিয়ার থাকে তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানান যে এভরিথিং ইজ ফাইন। আর তার মাঝে আমি একটু শেয়ার দিয়ে নিই আমার টাইম লাইন। আচ্ছা, এনিওয়ে শেয়ার দেওয়া হয়ে গেছে, আপনার একটু শেয়ার দিন। সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। তো যারা আমাকে চেনেন না, আমি হচ্ছি নাজমুল হাসান তপু, বলছি ক্যানাডার ভ্যাঙ্কুভার থেকে। আমি স্কলারশিপ স্কুল বিডির ফাউন্ডার। তো আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট আছে তাদেরকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যে স্কলারশিপ নিউজ, প্রফেসরের যে ফান্ডিং রয়েছে, সেই সকল নিউজগুলো তাদের কাছে এনে দেয়া, পৌঁছে দেওয়া, যেন তারা কিনা সঠিক সময় সঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারে। আর শুধু তাই না, আমরা চাই যে তারা রিসার্চ অ্যাক্টিভ হোক, বাংলাদেশে একটা রিসার্চ কালচার গড়ে উঠুক। সেটা নিয়ে আমরা অনেক রিসার্চ মেন্টরশিপের কাজ করছি আমাদের প্রতিষ্ঠানে। আর স্কলারশিপ স্কুল বিডি আরেকটা লক্ষ্য হচ্ছে, আমরা যারা বাইরে যেতে চাই তাদের আইএলস, জিআরই এসব দেয়া লাগে, দেওয়ার প্রয়োজন হয়। তো এগুলো নিয়েও আমরা কাজ করি। প্লাস ক্যানাডার ইমিগ্রেশন নিয়েও আমরা কাজ করছি এই বছর থেকেই। আমরা চাচ্ছি গাইডলাইন দিতে, অনেকেই জানে না, তথ্যের অভাবে অনেক সময় অ্যাপ্লাই করতে পারে না। তো এনিওয়ে, এই হচ্ছে কি আমার মানে সংক্ষেপে আমাদের স্কলারশিপ স্কুল বিডির ফাংশনাল যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো পরিচয়। আর আমি বর্তমানে আছি হচ্ছে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ভ্যাঙ্কুভার, কানাডাতে পিএইচডি তে সেকেন্ড ইয়ারে আছি, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আজকে লাইভে সম্পূর্ণ হচ্ছে আপনাদের প্রশ্ন। আসলে ইনবক্সে এত প্রশ্ন পাওয়া হয় যে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো ভাবলাম যে আজকে স্যাটারডে অফ ডে, সো বসে একদম আপনাদের সমস্ত যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের আনসার দেব আমি। তো আপনাদের যা যা প্রশ্ন আছে কানাডাতে হায়ার স্টাডিজ নিয়ে আমাকে একটু কমেন্টে জানান, আমি প্রত্যেকটা প্রশ্ন মানে আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে, মাহফুদা মাহফুজ, ভাইয়া নিউ এক্সচেঞ্জ অফার নিয়ে আরো ডিটেলস জানতে চাই, কোথায় পাবো ডিটেলস? আচ্ছা, হ্যাঁ, যে নিউ এক্সচেঞ্জ স্কলারশিপটা রয়েছে, যেটা কিনা কানাডা সরকার এই বছর থেকে চালু করেছে বাংলাদেশিদের জন্য। তো এটা নিয়ে আসলে কানাডাতে অনেক ইউনিভার্সিটি এই এই ইনফরমেশনটা আর কি অনেক সময় মানে এই বছর থেকে যেহেতু লঞ্চ হয়েছে, তাদের যে অ্যাডমিশন অফিস, তারা এই জিনিসটা জানবে। তো জানার জন্য আপনারা তাদেরকে ইমেল করতে পারেন যে কানাডা সরকার এই বছর থেকে স্কলারশিপটা লঞ্চ করেছে, তো আপনাদের ইউনিভার্সিটির এইটা সম্পর্কিত পলিসিগুলো কি, বা কোন পার্সন এই জিনিসগুলো হ্যান্ডেল করছে আপনাদের ইউনিভার্সিটিতে। আপনারা ওই স্পেসিফিক ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসে যদি ইমেল করেন, আশা করছি তারা আপনাকে রিপ্লাই দিবে, এবং যথাযথ যে পার্সন ইনচার্জ আছে এই স্কলারশিপটার ব্যাপারে ডিল করেন ওই ইউনিভার্সিটিতে, উনি আপনাদের রিপ্লাই দেবে আশা করছি। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি, লম্বা একটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্নগুলো ছোট ছোট হলে আমার জন্য পড়া এবং উত্তর দেওয়াটা সহজ হয়, বাট এনিওয়ে আমি একটু পড়ছি। এমন মাহফুজ বলেছেন, কানাডা এক্সচেঞ্জ স্কলারশিপ আছে, তা নিয়ে আমার প্রশ্ন। আমি এখন 7 সেমিস্টারে ফার্মেসি বিভাগে পড়াশোনা করছি। ওকে, ফাইন। 2021 ডিসেম্বরে শেষ হবে। আমি যদি আবেদন করি, আর যদি হয় অষ্টম সেমিস্টারে, তো ওখানে যেতে হবে। আচ্ছা, আমাদের সেমিস্টার 6 মাসের, যেহেতু ওখানে এক্সচেঞ্জ স্কলারশিপটা হচ্ছে 4 মাসের, এক্ষেত্রে সমস্যা হবে কিনা? আচ্ছা, না, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি যদি কারেন্ট একজন স্টুডেন্ট হন বাংলাদেশে, দেন ইউ আর এলিজিবল। আর সেমিস্টারের ডিউরেশনটা আশা করছি এখানে কোনো ফ্যাক্ট ফেলবে না, অ্যাজ লং অ্যাজ ইউ আর এ কারেন্ট স্টুডেন্ট ইন বাংলাদেশ। আচ্ছা, তারপর হচ্ছে বলেছে, ওই সময় যদি আমি ওখানে মাস্টার্স এর জন্য প্রফেসর ম্যানেজ করতে পারি, তাহলে কি মাস্টার্স করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি এক্সচেঞ্জ স্কলারশিপের পিরিয়ডটা যদি আপনার শেষ হয়ে যায়, আপনি যদি গ্রাজুয়েশন করেন বাংলাদেশে, অবভিয়াসলি ফেরত আসা লাগবে। বাংলাদেশ থেকে আবার আপনাকে কানাডা ব্যাক করতে হবে আপনি যদি প্রফেসর ম্যানেজ করতে পারেন। এমন না যে ওখান থেকেই আপনি ডিরেক্টলি প্রোগ্রামে সুইচ করে ফেললেন, এমনটা হবে না। আপনাকে অবশ্যই বাংলাদেশে ব্যাক করতে হবে, বিকজ আপনার ভিসা ডিউরেশন হচ্ছে আপনার জাস্ট ওই এক্সচেঞ্জ স্কলারশিপের ডিউরেশন সমান অনুযায়ী দেয়া হবে। আচ্ছা, সিফা
শিফা তাসনিম প্রশ্ন করেছে, ভাইয়া আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রিতে প্রথম সেমিস্টারে পড়ছি, আমি কি এডু কানাডা স্কলারশিপে এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন করতে পারবো? হ্যাঁ পারবেন, ডেফিনেটলি পারবেন। তারপরে প্রশ্ন করেছে নীলাদ্রি রহমান, ভাইয়া ভার্সিটি রেজাল্ট এখানে কেমন প্রভাব ফেলবে, আর মার্কশিট কি জমা দিতে হবে নাকি ডকুমেন্টের সাথে? আচ্ছা, মার্কশিট জমা দেয়া লাগবে না, আপনার প্রুফ অফ এনরোলমেন্ট যেটা ওটা আপনার জমা দেয়া লাগবে। আর ভার্সিটির সিজিপিএ, আসলে সিজিপিএটা এখানে ম্যাটার করে না। আপনি যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে এক্সচেঞ্জ স্কলারশিপে সেটা হচ্ছে আপনার এই প্রোগ্রামে আসার ফলে আপনার হোম ইউনিভার্সিটি এবং কানাডার ইউনিভার্সিটি কি কি বেনিফিট পাবে সেটা যদি আপনি হাইলাইট করতে পারেন আপনার স্টেটমেন্ট অফ পারপাসে, দেন ইউ আর গুড টু গো। তারপরে হচ্ছে প্রশ্ন করেছে এমডি নাসিমউদ্দিন, সমাজ বিজ্ঞানে বাংলাদেশ থেকে কি কি স্কলারশিপে মাস্টার্স বা পিএইচডি করেছেন, ওনাদের সাথে কিভাবে যোগাযোগ করব? সোশ্যাল ওয়ার্কস এখানে স্কলারশিপে কানাডাতে একটু টাফ, তার কারণ হচ্ছে আপনার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং এ যে রিসার্চটা হয় সোশ্যাল ওয়ার্ক ফিল্ডে কিন্তু অতটা হাই লেভেলের রিসার্চ হয় না, তো যার কারণে কানাডার প্রেক্ষাপটে সোশ্যাল ওয়ার্কসে ডেফিনেটলি এখানে মাস্টার্স এবং পিএইচডি করছেন স্কলারশিপ নিয়ে অনেকেই, কিন্তু তাদের প্রোফাইল খুবই হাই, দেখা গেছে তারা ডিপার্টমেন্টের হয় গোল্ড মেডালিস্ট অথবা খুব টপার লেভেলে, তো তাদের জন্য স্কলারশিপ পাওয়াটা খুব সহজ হয় যারা কিনা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। বাট এভারেজ সিজিপি নিয়ে যদি আপনি সমাজ বিজ্ঞানে কানাডাতে আসতে চান দেন স্কলারশিপ পাওয়াটা একটু টাফ হবে, এটা আমি বলবো আর কি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা দেখেছি। তারপর হচ্ছে কামরুল ইসলাম বলেছেন, সিজিপিএ 3 হলে ইউবিসি তে মাস্টার্স এ অ্যাডমিশন হবে? নো, নেভার। ইউবিসি ইজ এ ভেরি ভেরি হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি, 3 নিয়ে আপনি এখানে অ্যাডমিশন নিতে পারবেন না ডেফিনেটলি। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে হচ্ছে ই আর সুহেল রানা, ভাইয়া আমি টিইউ, আমি বুঝতে পারছি না আপনি কি লিখেছেন, টিইউ সিনা, আপনি তো বাংলাতে লেখেন ইয়ার সোহেল রানা, আমি আপনার মেসেজ কিছু বুঝছি না, বাংলিশে লিখেছেন, বুঝতে পারছি না। এনিওয়ে, হয় ইংরেজিতে লেখেন না হয় পুরোপুরি বাংলাতে লেখেন। আচ্ছা, তারপর প্রশ্ন চলে যাচ্ছে ফয়েজ আহমেদ, আমি ব্যাচেলার ফাইনাল ইয়ারে আছি সিএসসি ডিপার্টমেন্টে, আমার থিওরি শেষ হলো। আচ্ছা, ভেরি গুড। এখন থিসিস চলছে, বাট আমি চাচ্ছি আমার থিসিস কানাডাতে করতে, ইজ ইট পসিবল? হ্যাঁ ডেফিনেটলি, আপনি থিসিস ওই এক্সচেঞ্জ স্কলারশিপটা ওইটাতে আপনি যদি সুপারভাইজার ম্যানেজ করতে পারেন কানাডাতে, যে কিনে আপনার থিসিসের কো সুপারভাইজ করতে রাজি হবে, দেন ডেফিনেটলি ইউ ক্যান জয়েন। ফয়েজ আহমেদ, আচ্ছা এটা তো বললাম। তারপরে হচ্ছে আবুল মনসুর এমডি মুসা, পিএইচডি অ্যাডমিশনের জন্য 8 ইয়ার্স স্টাডি গ্যাপ হলে আর এজ 40 প্লাস হলে কি পসিবল? আসলে ইটস এ ট্রিকি কোয়েশ্চেন, বিকজ আপনার এই এজ গ্যাপে আপনি কি করেছেন, আপনার এই স্টাডি গ্যাপে আপনি যদি প্রোডাক্টিভ কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকেন, যেমন কোনো জব বা স্টাডি রিলেটেড জব, ডেফিনেটলি এটা কোনো ফ্যাক্ট ফেলবে না। আমাদের গ্রুপে, আমি যে রিসার্চ গ্রুপে আমি যে কাজ করছি কানাডাতে আমাদের ভার্সিটি, আমাদের গ্রুপে ইসরায়েল থেকে একজন স্টুডেন্ট আছে, তার বয়স হচ্ছে 40 প্লাস এবং সে হচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেক বছর যাবত ইঞ্জিনিয়ারিং জব করেছে। সো আই থিঙ্ক ইটস পসিবল, এখন সে পিএইচডি করছে, ডেফিনেটলি পসিবল। বাট আপনাকে ওই যে বললাম যে আপনার স্টাডি গ্যাপে আপনি কি করেছেন, আপনি যদি প্রোডাক্টিভ কোনো কাজে আপনি জড়িত থাকেন, ডেফিনেটলি ইটস পসিবল, ইট ডাজন্ট ম্যাটার। শাহ তানভীর আলম বলেছেন, এক্সচেঞ্জ প্রোগ্রাম বিষয়ে একটু ডিটেলসে যদি বলতেন ভাইয়া। আমি অলরেডি অরিজিনাল পোস্টে ডিটেলস বলে দিয়েছি, প্লিজ রিড এগেইন। তারপর যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে স্পেসিফিক প্রশ্ন করতে পারেন আপনি আমাকে। কলি খাতুন লিখেছেন, এগ্রিকালচার ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য কানাডায় মাস্টার্স স্কলারশিপের সুযোগ সুবিধা কেমন? অনেক 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 অনেক। এগ্রিকালচার ফিল্ড ইজ এ বুমিং ফিল্ড, কানাডাতে প্রচুর স্কলারশিপ আছে এগ্রিকালচার ফিল্ডে। অয়ন কাউসার হুসেইন, আমি এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার নিয়ে চায়নাতে ব্যাচেলার করতেছি। ভেরি গুড। 2021 জুলাইতে গ্রাজুয়েট হব ইনশাল্লাহ। আচ্ছা, ভেরি গুড। আমি ইউনিভার্সিটি ইস্ট এশিয়ান স্টাডিজ নিয়ে থিসিস বেসড মাস্টার্স করতে চাচ্ছি, আমার আইএলটিএস দেয়া হয় নাই, বাট ফেব্রুয়ারি অর মার্চে দিয়ে দিব। আমি কি এখন ফল 2021 এর জন্য অ্যাডমিশন নিতে পারবো? না, আপনি আপনি যেহেতু আপনি মার্চে আইএলটিএস দিবেন, এটা অনেক লেট হয়ে যাবে, আপনি ডেডলাইন মিস করবেন। আমি বলবো না, ভেরি টাইট, সম্ভব না। আচ্ছা, সোহেল আহমেদ সেতু লিখেছেন, which of the following process is best for getting a PhD in engineering science than directly managing a professor?
কানাডা, আচ্ছা উনি যেটা লিখেছেন সেটার বাংলাতে করলে হচ্ছে এটা দাঁড়াচ্ছে যে তিনি জানতে চাচ্ছেন যে কানাডাতে পিএইচডি ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্রফেসর ম্যানেজ করা ছাড়া ডিপার্টমেন্টে ডিরেক্টলি কিভাবে মানে অ্যাডমিশন পাওয়া যায়। ইউনিভার্সিটি অফ আলবার্টাতে আপনি ট্রাই করতে পারেন, ওখানে হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন ফলো করে, প্রফেসরদের ম্যানেজ করা লাগে না পিএইচডি প্রোগ্রামে। আপনি অ্যাপ্লাই করবেন, আপনাদের প্রোফাইল যদি কারো ভালো লাগে প্রফেসররা নিজে থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট করে আপনাদেরকে অফার দেবে। আচ্ছা, ইউনিভার্সিটি অফ আলবার্টা কানাডা, এটা ফলো করে আর কি। তারপরে হচ্ছে সরি, আপনারা অনেকে বাংলিশে লিখেছেন তাই আমার পড়ার স্পিডটা অনেক সময় স্লো হয়ে যাচ্ছে। জাস্ট আ সেক। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ নাইম হোসেন লিখেছেন, ভাইয়া ডাজ ইট রিয়েলি ম্যাটার দ্য রিসার্চ এক্সপিরিয়েন্স টু গেট দ্য ফান্ড ইন কানাডা ফর এমএস? হ্যাঁ, রিসার্চ এক্সপিরিয়েন্স ম্যাটার করে। কানাডাতে আসলে এমনিতেই হচ্ছে অনেক দেশ থেকে অ্যাপ্লাই করে, বিশেষ করে ইন্ডিয়া, চায়না। ওদের রিসার্চ পেপার থাকে, দেখা গেছে ওরা আন্ডারগ্রেডে বসে অনেক রিসার্চ পেপার পাবলিশ করে। সো তাদের সাথে ফাইট দিয়ে যদি আপনি অ্যাডমিশন নিতে চান, অন্তত ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে কানাডাতে আপনার রিসার্চ পেপার লাগবে। আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, ভাইয়া পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে প্রফেসরদের অ্যাপ্রোচ করার ওয়েটা কি? ইমেল করতে হবে। আপনি আমাদের ইউটিউব চ্যানেল যে আছে স্কলারশিপ স্কুল বিডি লিখে সার্চ দিন, ওখানে আমরা ডিটেলস ভিডিও আকারে হাতে ধরে দেখিয়েছি যে কিভাবে প্রফেসরদেরকে ইমেইলে অ্যাপ্রোচ করতে হয় পিএইচডি অ্যাডমিশনের জন্য। জিল্লুর রহমান লিখেছেন, এক্সাম শেষ কিন্তু ট্রান্সক্রিপ্ট তখন থাকে না, তাহলে অ্যাপ্লাই কিভাবে করব? আচ্ছা, ট্রান্সক্রিপ্ট যদি আপনি ইস্যু না করে, আপনি যে সেমিস্টার পর্যন্ত আপনার ট্রান্সক্রিপ্ট অ্যাভেলেবল আছে ওটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি যখন ইউবিসি তে অ্যাপ্লাই করি, আমার মনে আছে আমি মাস্টার্স এর লাস্ট সেমিস্টারে অ্যাপ্লাই করেছিলাম। সো আমি যখন ডকুমেন্টগুলো সাবমিট করি, আমি তখনও সার্টিফিকেট হাতে পাইনি ইউবিসি, আমার সাউথ কোরিয়ান ইউনিভার্সিটি থেকে মাস্টার্সে। তো সার্টিফিকেট ছাড়াই আমি শুধু ট্রান্সক্রিপ্ট দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। তারা বলেছিল যে তুমি যখন আসবে আমাদের এখানে তখন সার্টিফিকেট জমা দিলে হবে। সো এইসব ব্যাপারে তারা অনেক ফ্লেক্সিবল, আপনি অ্যাডমিশন অফিসের সাথে কথা বলে বুঝতে পারবেন। আচ্ছা, সিফা তাসনিম লিখেছেন, ভাইয়া ইয়র্ক ইউনিভার্সিটিতে এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করা যাবে কি? আইএলটিএস কি করা লাগবে? হ্যাঁ, ডেফিনেটলি আইএলটিএস করা লাগবে কি লাগবে না এটা নিয়ে আমি অলরেডি পোস্টে বলে দিয়েছি। আপনারা ওই ইউনিভার্সিটি, ইয়র্ক ইউনিভার্সিটি যে অ্যাডমিশন অফিস আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনাদের রিকোয়ারমেন্ট কি, তারাই বলে দিবে। আর যাবে, এক্সচেঞ্জ প্রোগ্রাম করা যাবে ইয়র্ক ইউনিভার্সিটিতে। আর সুমন ভুইয়া লিখেছেন, ইউবিসিতে রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর রিসার্চ সুযোগ কেমন? অনেক ভালো, আমি যত জানি অনেক ভালো। আমি মনে হয় কিছুদিন আগে একটা পিএইচডি সার্কুলার দেখেছিলাম রিমোট সেন্সিং নিয়ে, ফরেস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ইউবিসিতে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। মইনুল ইসলাম লিখেছেন, ভাইয়া ইউবিসিতে এমএসসি সিএসসি ফান্ডিং এর জন্য রিকোয়ারমেন্ট গুলো যদি একটু বলতেন, সিজিপিএ, জব এক্সপিরিয়েন্স, পাবলিকেশন, জিআরই স্কোর কেমন থাকা লাগে? আচ্ছা, ইউবিসি এর সিএসসি ডিপার্টমেন্ট হচ্ছে কানাডার মধ্যে অন্যতম টপ র্যাঙ্ক। কানাডাতে সিএস মানে হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াটারলু, মানে অন্যতম সেরা। ইউনিভার্সিটি অফ টরন্টো, দেন ইউবিসি, মানে এই ইউনিভার্সিটি গুলো সিএস ডিপার্টমেন্ট গুলো হচ্ছে রয়্যাল কানাডাতে। সো ডেফিনেটলি আপনার প্রোফাইল অনেক ভালো হওয়া চাই, বিকজ সেরা সেরা ক্যান্ডিডেটদের সাথে ফাইট দিতে হবে। আপনার সিজিপি যদি আমি মার্ক ধরি তাহলে 3.8 এর প্লাস রাখার চেষ্টা করবেন। জব এক্সপিরিয়েন্স লাগবে না, বাট পাবলিকেশন উইল হেল্প। জিআরই স্কোর ম্যান্ডেটরি না, বাট থাকাটা ভালো আপনার জন্য, অ্যাপ্লিকেশনে এইচ দেবে আর কি। এম আজাদ তামিম লিখেছে, ভাইয়া অনার্স পরীক্ষার রেজাল্ট যদি ভার্সিটিতে দেয়া না হয় সময়ের মধ্যে, সাবমিট করা না হয়, সেক্ষেত্রে কি করা যায়? ওই তো আমি একটু আগে বললাম যে তুমি তাহলে যতদূর পর্যন্ত ট্রান্সক্রিপ্ট তোমার আছে ওইটা দিয়ে অ্যাপ্লাই করবে। তারপর অ্যাডমিশন অফিস তোমাকে বলে দিবে যে তোমার যখন ফাইনাল ফুল ফ্লেজ মানে ট্রান্সক্রিপ্ট হাতে আসবে তখন সেটা জমা দিলে হবে। এসব ব্যাপারে অনেক ফ্লেক্সিবল ওরা। হুমায়রা পপি লিখেছেন, স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে গেলে কি ইসিএ লাগবে? ভাইয়া ইসিএ হচ্ছে এডুকেশন ক্রিডেন্সিয়াল যে অ্যাসেসমেন্ট, ওটা না, এটা লাগবে না। ইসিএ হচ্ছে অনলি ফর ইমিগ্রেশন। এডুকেশনের অনেক সময় স্টুডেন্ট ভিসা না, অ্যাডমিশনের সময় লাগে। যেমন দেখা গেছে যে ইউনিভার্সিটি অফ রেজাইনেতে যদি আপনি অ্যাপ্লাই করেন, ওরা আপনাকে ইসিএ দিতে বলবে, বাট সব ইউনিভার্সিটি না। কানাডাতে খুব
ভেরি ভেরি ফিউ ইউনিভার্সিটি আছে যারা কিনা ইসিএ চায় অ্যাডমিশনের জন্য স্টুডেন্ট ভিসাতে। তারপর হচ্ছে নীলাদ্রি রহমান লিখেছে, ভাইয়া অ্যাপ্লাই করার ফুল প্রসেসটা যদি একটু ডিটেলসে বলতেন। একই সাথে কি আমি কানাডার একের অধিক ইউনিভার্সিটিতে স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ পারবেন। লেটার অফ রিকমেন্ডেশন কি শুধু একজন স্যারেরটা দিলেই হবে? লেটার অফ রিকমেন্ডেশন আপনি এটা আসলে ডিপেন্ড করে, বিকজ আপনি এক একটা ইউনিভার্সিটিতে 3টা চায় 2টো চায়, এটা তাদের মানে রিকোয়ারমেন্ট গুলো আপনি পড়লেই বুঝবেন যে তারা কয়টা চাচ্ছে, সেই অনুযায়ী আপনাকে প্রোভাইড করতে হবে। এগ্রিকালচার, তারপর হচ্ছে নাজনীন আহমেদ লিখেছেন, এগ্রিকালচারের পিএইচডি স্কলারশিপের ব্যাপারে জানতে চাচ্ছি। একটু আগে বলেছি কানাডাতে এগ্রিকালচার ফিল্ডে অনেক স্কলারশিপ আছে। ইউনিভার্সিটি অফ টরন্টো, নট টরন্টো, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, তারপর ইউবিসি তেও আছে। আপনি একটু ঘাটেন, তাদের ওয়েবসাইটে যান। আর এইসব ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামগুলো ফুলি ফান্ডেড হয়। সো আপনি যদি অ্যাডমিশন পান, ইউ উইল হ্যাভ ফান্ডিং ডেফিনেটলি। শামসুর রহমান লিখেছেন, অ্যাবভ 3 সিজিপিএ দিয়ে মাস্টার্সের ল করা যাবে? আসলে ল এই ডিগ্রিটা হচ্ছে প্রফেশনাল ডিগ্রি, এটা ম্যাটার করে। এটা হচ্ছে গিয়ে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করতে পারে। আপনার প্রশ্নটা একটু আমি বুঝলাম না, অ্যাবভ 3 সিজিপিএ দিয়ে মাস্টার্স ইন ল করা যাবে কি? 3 সিজিপিএ যদি বেশি হয় এটা ভালো। তো আমি আমি আপনার প্রশ্নটা কি, মানে বেলো 3 সিজিপিএ নাকি অ্যাবাভ 3 সিজিপিএ আমি বুঝলাম না। বিকজ অ্যাবাভ 3 সিজিপিএ ইটস গুড সিজিপিএ। আপনার প্রশ্ন যদি বেলো 3 সিজিপিএ হতো আমি বলতাম না, এটা একটু টাফ হয়ে যেত আপনার জন্য। আচ্ছা, জহুরা আক্তার মিম লিখেছেন, অ্যাপ্লাই এর ডেডলাইন কবে ভাইয়া? এটা ডিপেন্ড করতেছে ইউনিভার্সিটি ভ্যারি করে। তাদের অ্যাডমিশন যে ওয়েবসাইট আছে সেখান থেকে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে কামরুল ইসলাম লিখেছেন, ইউবিসিতে মাস্টার্সে ভর্তি হতে সর্বনিম্ন সিজিপিএ কত লাগে? ডিপার্টমেন্ট ওয়াইজ আমি যদি একটা এভারেজ করি, 3.5 প্লাস আপনি ধরে রাখেন। মাস্টার্সে এমনিতেই অনেক মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়, সো 3.5 প্লাস ধরে রাখেন একটা এভারেজ। মাহফুদা মাহফুজ লিখেছেন, ভাইয়া আমি এখন 9th সেমিস্টারে আছি, আমি যদি কারেন্ট ইয়ারে অ্যাপ্লাই করি এক্সচেঞ্জ অফারের জন্য, দেন কখন থেকে কখন যেতে পারি কানাডাতে? আচ্ছা, আমি অলরেডি পোস্টে বলে দিয়েছি যে আপনি কোন কোন সময়ে টাইম লাইনে আপনি যেতে পারবেন। আপনি একটু পোস্টটা পড়ে আপনি টাইম লাইনটা মিলিয়ে নিন। আচ্ছা, তারপরে হচ্ছে তানভীর আহমেদ তপু লিখেছেন, ইজ ইট পসিবল টু গেট এ চান্স সিজিপিএ below 3 ইন এক্সচেঞ্জ স্কলারশিপ? আমি বলেছি যে এক্সচেঞ্জ স্কলারশিপের সিজিপিএ এটা ম্যাটার তেমন একটা করে না। এটা ম্যাটার করে হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাসে আপনি কতটুকু রিপ্রেজেন্ট করতে পারছেন যে আপনার এই প্রোগ্রামে আসলে আপনার হোম ইউনিভার্সিটি এবং কানাডার ইউনিভার্সিটি সাইমালটেনিয়াসলি বেনিফিট পাবে, এবং আপনার যে ভার্সিটি থেকে যে আপনাকে সাপোর্ট দিবে, প্রুফ অফ যে সাপোর্ট ডকুমেন্টটা দিবে, ওখানে আপনার স্যাররা আপনার সম্পর্কে কি লিখেছে, আপনার ক্রিডেন্সিয়াল গুলো কি, এগুলোর উপর যাচাই করে আপনাকে তারা শর্টলিস্ট করবে। তারপর হচ্ছে নাইলা ফেরদৌস নিটু লিখেছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্টরা এক্সচেঞ্জ স্কলারশিপ পেতে পারবে কি? না, এটা শুধু রানিং স্টুডেন্টদের জন্য। সৌমিত্র রাজু লিখেছেন, নাও আই এম ওয়ার্কিং ইন ন্যাশনাল সায়েন্স মিউজিয়াম, I want to do PhD in museology. Is it possible in Canada? ইবিসি তে আমি যত জানি পসিবল। ইবিসির আপনি আর্কিওলজি ডিপার্টমেন্টে আপনি খোঁজ নিতে পারেন। আপনার সাবজেক্টটা মেবি আর্কিওলজির সাথে রিলেটেড, ডেফিনেটলি পসিবল। ইবিসিতে একটা মিউজিয়ামই আছে, পুরো মিউজিয়াম ডেডিকেটেড ফর দ্য অ্যাবরিজিনাল স্টাফস, সো পারবেন আপনি। তারপর হচ্ছে এমডি মাহবুবুর রহমান আছে লিখেছেন, ভাইয়া ইউবিসিতে কি আইএলটিএস লাগবে পোস্ট গ্রাজুয়েশন থিসিসের জন্য? ডেফিনেটলি লাগবে, আইএলটিএস ছাড়া আপনাকে কখনো অ্যাডমিশন দেবে না। এমডি নাসিম উদ্দিন লিখেছেন, ভাই আমার সিজিপিএ হচ্ছে 3.6 সমাজ বিজ্ঞান থেকে, এই সিজিপিএ দিয়ে কি প্রফেসর ম্যানেজ করা সম্ভব হবে ইউবিসিতে? আপনি ইমেল করুন, ডিপেন্ড করে। অনেক সময় দেখা যাচ্ছে যে ফান্ডিংটা আসলে শুধু রেজাল্ট না, ফান্ডিং এর মানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। আপনার ভাগ্য যদি ঠিক থাকে, ভাগ্য আপনাকে ক্লিক করতে হবে, আপনি সঠিক প্রফেসরকে নক দিচ্ছেন সেটাও আপনাকে ঠিক রাখতে হবে, আর আপনার কোয়ালিফিকেশন, এই 3টে জিনিস যদি একসাথে ক্লিক করে আপনি ফান্ডিং পাবেন।
অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক মানে স্টেলার প্রোফাইল, খুব ভালো প্রোফাইল, কিন্তু তার ভাগ্য ক্লিক করছে না বা সঠিক প্রফেসরকে সে নক দেয়নি, তো যার জন্য সে ফান্ডিং পায় না। তারপরে হচ্ছে রাকিব হোসেন লিখেছেন, মাই প্রোফাইল বিএসসি 3.6, very good. MS 3.55, very good. Publication 6, 2 book chapters, 4 original articles, all are in Elsevier, Springer, and Wiley. Very good. Experience 5 years as senior research officer, IELTS preparing, challenge, managing funds, and professor. হ্যাঁ, ভেরি গুড রাকিব হাসান, আপনার প্রোফাইল যথেষ্ট ভালো। আপনি আইএলটিএস দেন, আইএলটিএস দিয়ে আপনি প্রফেসর দিকে অ্যাপ্লাই মানে অ্যাপ্রোচ করেন ইমেলে। আমি পজিটিভ যে আপনি ইনশাল্লাহ ফান্ডিং পাবেন। তারপরে হচ্ছে শিব্বির আহমেদ লিখেছেন, হাউ ক্যান আই গেট RA, TA or fellowship for masters in CSE easily? Especially I am interested in UBC and University of Alberta. আচ্ছা, আপনি কিভাবে RA মানে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, TA মানে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, আর ফেলোশিপ ফর মাস্টার্স। আচ্ছা, এগুলো আপনাকে ঘাটতে হবে। আপনি ওই ইউনিভার্সিটি অফ আলবার্টাতে আপনি তো সেন্ট্রালি মানে অ্যাডমিশন দিতে পারবেন, আপনি অ্যাপ্লাই করেন ইউনিভার্সিটি অফ আলবার্টাতে। আপনার প্রোফাইল যদি কোনো প্রফেসরের ভালো লাগে, সে আপনাকে নিজে থেকে RA দিবে, আপনার চিন্তা করা লাগবে না। তো ইউনিভার্সিটি অফ আলবার্টা ক্যানাডাতে হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিশন ফলো করে, আপনাকে কোনো প্রফেসর ম্যানেজ করা লাগবে না অ্যাডমিশনের আগে। ইবিসির মাস্টার্স এর জন্য আপনার করতে পারলে ভালো, প্রফেসর ম্যানেজ না করতে পারলে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন সেন্ট্রালি, ডাজন্ট ম্যাটার। একই প্রসেস ফলো করবে যে আপনার প্রোফাইল যদি তাদের কারো ভালো লাগে কোনো প্রফেসরকে, তারা আপনাকে অ্যাপ্রোচ করবে, তারা আপনাকে RA দিবে, এবং টিএটা আসবে হচ্ছে ডিপার্টমেন্টের থেকে। টিএটা প্রফেসর দিতে পারে না, টিএ হচ্ছে আপনাকে ডিপার্টমেন্ট দেবে। আচ্ছা, আর এই সম্পর্কিত একটা বিস্তারিত লেখা আমাদের স্কলারশিপ স্কুল বিডির যে ওয়েবসাইট আছে, ব্লগ সেকশনে গেলে আপনি পাবেন। ওখানে আমি খুব স্পষ্ট করে লিখে দিয়েছি ফান্ডিং ও স্কলারশিপ বেসিক ধারণা। এই আর্টিকেলটা পড়লে আপনি বুঝে যাবেন। ওমর হায়দার লিখেছেন, 3 বছরে 12 লাখ লোক নেবে, সেখানে স্কিলড বেসড লোকও নিবে কি? কি ধরনের স্কিল লাগবে? হ্যাঁ, কানাডা সরকার আগামী 3 বছর 12 লাখ লোক নিবে ইমিগ্রেন্ট হিসেবে। স্কিলড লোক বেশি নিবে ওখানে, আনস্কিল লোক খুবই কম হবে। তো কি ধরনের স্কিল লাগবে সেটা পাবেন হচ্ছে, আপনি গুগলে যদি এনওসি কানাডা লিখে সার্চ দিন, এনওসি মানে হচ্ছে ন্যাশনাল অকুপেশনাল যে ক্লাসিফিকেশন জবের লিস্ট আছে, অর্থাৎ কি কি জব ওই ইমিগ্রেশন ফিল্ডে কোয়ালিফাই করে, ওটার একটা বিস্তারিত লিস্ট আছে। ওইটা ঘাটলে আপনি পেয়ে যাবেন যে কি কি স্কিল লাগবে। ওখানে আপনার বিজনেস বলেন, তারপর হচ্ছে সায়েন্স ফিল্ড বলেন, ডাক্তারি ফিল্ড বলেন, অনেক ফিল্ডের যে প্রফেশন গুলো আছে ওখানে খুব সুন্দর করে লিস্ট আকারে দেয়া আছে। আপনি ওটা ঘাটলেই বুঝবেন যে কি কি স্কিল লাগবে। মহিনুর আক্তার লিখেছেন, 1 পৃষ্ঠার রিসার্চ প্রপোজালে কি কি ইনক্লুড করতে হবে? রিসার্চ প্রপোজাল যদি 1 পৃষ্ঠার হয়, তাহলে আপনার এটা একটু খুব শর্ট হয়ে যায়। ইউজুয়ালি রিসার্চ প্রপোজাল হচ্ছে 3-4 পেজ হয়, বাট যদি সেটা কোনো প্রফেসর বা কেউ যদি আপনাকে 1 পৃষ্ঠায় লিখতে বলে, সেখানে আপনি ছোট্ট করে আপনার ইন্ট্রোডাকশন দিতে পারেন। ওখানে আপনি লিখতে পারেন যে রিসার্চটা আসলে কি নিয়ে। তারপর হচ্ছে কি আপনি লিখতে পারেন যে আপনার ম্যাথোডোলজি কি, কিভাবে আপনি এই রিসার্চটাকে সলভ করার যে একটা প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পনা আছে, ওইটা আপনি লিখতে পারেন। তারপর হয়তো বা আপনি কিছু আপনার রেফারেন্স সেকশনটা আপনি অ্যাড করতে পারেন। দ্যাটস ইট। আই থিঙ্ক 1 পৃষ্ঠার রিসার্চ প্রপোজালের থেকে বেশি কিছু দেয়া যায় না। রেহনুমা শিকদার লিখেছেন, ভাইয়া কতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো এক্সচেঞ্জের জন্য, আর কোন ধরনের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত? অ্যাম্বিশিয়াস নাকি মডারেট নাকি সেফে? হ্যাঁ, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন। যখন আপনি এক্সচেঞ্জ স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, দেখেন যে টপ লেভেলের বা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে ওখানে সবাই অ্যাপ্লাই করে, বিশ্ব থেকে মানে সারা বিশ্ব থেকে অ্যাপ্লাই করবে, ডেফিনেটলি ওখানে টাইট কম্পিটিশন হবে। সো আপনি চাইলে মডারেট ইউনিভার্সিটি কিছু রাখতে পারেন, আবার কিছু লো র্যাঙ্ক ইউনিভার্সিটিও রাখতে পারেন, as long as ওই ইউনিভার্সিটিটা এই স্কলারশিপ প্রোগ্রামে পার্টিসিপেট করতেছে, ডাজন্ট ম্যাটার আই থিঙ্ক। আচ্ছা, তারপরে হচ্ছে আতিক তুষার, অনেক লম্বা প্রশ্ন। তো তার প্রশ্নটা সারাংশ করলে এটা হয় যে তিনি কুয়েট থেকে পাশ করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ, সিজিপি হচ্ছে 3.3, IELTS 6.5, don't have publication,
Can you please suggest some steps whether I can manage funding for MSc in construction project management? আচ্ছা, এমএসসি তে এই প্রোফাইল নিয়ে আপনি কতটুকু ফান্ডিং পাবেন আমার আসলে সন্দেহান আছে। আপনি সেলফ ফাইন্যান্সে আসলে আপনি ট্রাই দিতে পারেন, বাট এটা নিয়ে আমি বলবো যে খুব টাফ হবে আপনার জন্য এই প্রোফাইল নিয়ে ফান্ডিং পাওয়া উইদাউট এনি পাবলিকেশন। 3.3 সিজিপি নিয়ে 6.5, ইটস ভেরি মডারেট প্রোফাইল ফান্ডিং পাওয়ার জন্য। আমি আপনাকে নিরাশ করতে চাচ্ছি না, বাট এটাই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, অনেক প্রশ্ন জমা হয়ে আছে, আমি একটু স্ক্রল করছি। ইকরাম খান, আপনি একই কমেন্ট বারবার লিখেছেন, মানে জাস্ট টু চোখে পড়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আর লিখবেন না কমেন্টে, আমি আপনার প্রশ্নের আনসার দিয়ে দিচ্ছি। আপনি বারবার লিখলে অন্যরা প্রশ্নগুলো আমি পড়তে পারছি না। ইকরাম খান লিখেছেন, ফর এমপিএইচ প্রোগ্রাম অলমোস্ট অল দ্য ভার্সিটিজ রিকোয়ার স্ট্যাটিস্টিক্স ফ্রম আন্ডারগ্র্যাড, বাট MBBS degree holder from Bangladesh doesn't have these types of course. Acha, what should they do then? How to get funding as they don't have any types of research experience? আচ্ছা, ইকরাম খানের বক্তব্য হচ্ছে এমপিএইচ প্রোগ্রাম, পাবলিক হেলথ প্রোগ্রামে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে তাদের এমবিবিএস প্রোগ্রামে স্ট্যাটিস্টিক্স থাকে না, তো তারা কি করবে? এক্ষেত্রে আপনি অনলাইনে কোর্সেরা থেকে একটা কোর্স করে ফেলতে পারেন, এটা একটা ভালো বুদ্ধি। আর ফান্ডিং কিভাবে পাবে, যেহেতু তাদের কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে না। এমপিএইচ এমনিতেই ফান্ডিং, এমপিএইচ হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি কানাডাতে, এমনিতেই ফান্ডিং খুবই টাইট। আপনি খুব স্টেলার প্রোফাইল না পেলে আপনি ফান্ডিং আশা করবেন না, আপনাকে সেলফ ফাইন্যান্সে পড়তে হবে এমপিএইচ, এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, তারপর হচ্ছে সালমান হোসেন লিখেছে, ইউএসএ তে যেমন অলমোস্ট অল পিএইচডি প্রোগ্রামের ফুল টিউশন ওয়েভার টিএআরএ পাওয়া যায়, সেটা দিয়ে লিভিং কস্ট কভার করার পরও দেশে টাকা পাঠানো যায়। হোয়াট ইজ দ্য রিয়ালিটি ইন কানাডা? সেম, কানাডাতেও আপনি যদি আপনাকে একটা মানে পিএইচডি প্রোগ্রামগুলো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ফান্ডিং দেওয়া হয়, আর ফান্ডিং দেওয়া হলে আপনাকে অবভিয়াসলি যে টিউশন ফি অফসেট সেটাও দেওয়া হবে। আর যদি আপনি টিএ পান, আরএ পান, এটা আপনার এক্সট্রা যে এডিশনটা হবে সেটা অ্যাড করবে, একই প্রসেস। তো যারা কিনা ফেলোশিপ পায় তাদের ফান্ডিং আবার নর্মাল ফান্ডিং থেকে আরো বেশি হয়। সো একই জিনিস, একই প্রসেস ফলো করে। কানাডা ইজ অলসো নর্থ আমেরিকা। আচ্ছা, তারপরে হচ্ছে শামসুর রহমান লিখেছেন, জি আমি আচ্ছা সরি, শামসুর রহমান, আমি অ্যাবাভ সিজিপিএ বলতে এখনো রেজাল্ট পাবলিশ হয়নি, লাস্ট দুটো সেমিস্টারে 3.5 3.3 ছিল, ওভারঅল ছিল 3.11। এখন একটু সাজেশন যদি দিতেন কিভাবে প্ল্যান করলে আমি ভালো ইউনিভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে পেতে পারি। আর সাবজেক্ট চুজ করতে গেলে জব ফিল্ডে ভালো ডিমান্ড আছে। আপনি সাবজেক্ট কিভাবে চুজ করবেন? আপনি সাবজেক্ট আপনার ওই রিলেটেড হবে আপনি যেটা আন্ডারগ্র্যাডে করেছেন। আর আপনার সিজিপিএ 3.11, কানাডা আসলে অনেক সিজিপি হাঙ্গ্রি একটা কান্ট্রি। আমি একটু বাস্তবতা তুলে ধরি, ইউএসএ তে যেমন আপনি লো সিজিপি দিয়ে অ্যাডমিশন স্কলারশিপ পাবেন, কানাডাতে তা না। কানাডা এবং অস্ট্রেলিয়াতে আপনার সিজিপি এটা ম্যাটার করে, প্রচুর ম্যাটার করে। সো 3.11 দিয়ে আপনি ফান্ডিংটা আশা করবেন না। আপনি সেলফ ফাইন্যান্সে ট্রাই দিতে পারেন, ইউনিভার্সিটি অফ রেজাইনা, তারপর থমসন রিভার্স ইউনিভার্সিটি, তারপর হচ্ছে এরকম আরো কিছু ইউনিভার্সিটি আছে যেমন রয়্যাল রোডস, তারপর এরকম আরো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো একটু লো টায়ার ইউনিভার্সিটি। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে মানে আসার জন্য এনকারেজ করে, কারণ তারা হচ্ছে সেলফ ফাইন্যান্সে আসে, তারা আসলে ওই ইউনিভার্সিটি থেকে কিছু টিউশন ফি পায়, এই জন্য ওরাও এনকারেজ করে। সো ওইসব ইউনিভার্সিটিতে আপনি ট্রাই করতে পারেন। ওইসব ইউনিভার্সিটিতে লো সিজিপিএ হোল্ডাররা অনেকেই মানে সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করে। বাট শুনুন, বাস্তবতা হচ্ছে আপনি যদি ফান্ডিং পেতে চান কানাডাতে, আপনাকে ভালো সিজিপিএ রাখতে হবে, রিসার্চ এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি, এটাই হচ্ছে বাস্তবতা।
ইউএসএ তে যেমন লো সিজিপিএ দিয়ে আপনি খুব ইজিলি ফান্ডিং পেয়ে যাবেন, কানাডাতে তা সম্ভব না। আর যারা কিনা লো সিজিপিএ হোল্ডার তারা অনেক সময় দেখা যাচ্ছে যে ভার্সিটিতে না এসে কলেজে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে আসে। তো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে আসলে আপনার সেলফ ফাইন্যান্স আসতে হয়, কোনো স্কলারশিপ পাওয়া যায় না। কিছু পার্শিয়াল স্কলারশিপ আছে, বাট রেস্ট অফ দ্য টিউশন ফিও অনেক বেশি ওখানে। তো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে আবার যদি আপনি সঠিকভাবে ভিসার ডকুমেন্ট যদি প্রিপেয়ার না করতে পারেন, সেক্ষেত্রে ভিসার রেশিওটা একটু কম হয় এখানে। তো অনেক ব্যাপার আছে আসলে। তারপরে প্রশ্নে চলে যাচ্ছি। ফয়েজ আহমেদ লিখেছে, ইউবিসি অথবা কানাডার টপ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ফান্ডিং এর জন্য সেফ প্রোফাইল কেমন হওয়া উচিত, আর এ পাওয়ার জন্য কি কি স্কিল থাকা উচিত? আচ্ছা, সেফ প্রোফাইল আমি বলবো যে 3.7 প্লাস সিজিপিএ সেফ, মোটামুটি, তাও সেফ বলা যাবে না। 3.8 3.9 হলে আমি বলতাম সেফ। আর এ পাওয়ার জন্য কি কি স্কিল থাকা উচিত, সেটা হচ্ছে অবভিয়াসলি কোডিং এর স্কিল আপনার, তারপর হচ্ছে বিভিন্ন যে আপনাদের কম্পিউটার সায়েন্সের যে বিভিন্ন ধরনের যে সফটওয়্যার গুলো আছে, ওগুলো আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কি, সফটওয়্যার তো না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওগুলোতে ভালো দক্ষতা থাকা উচিত। আর যে প্রফেসরকে আপনি নক দিবেন, আর এ তো প্রফেসরের উপর নির্ভর করে, এক এক প্রফেসরের রিসার্চ ফিল্ড হচ্ছে এক এক রকম। এখন দেখা গেছে যে কোনো প্রফেসর এক ফিল্ড নিয়ে কাজ করছে, তার স্কিল গুলো আবার অন্য প্রফেসরের যে কাজগুলো আছে সেগুলো স্কিল থেকে একটুখানি ভিন্ন হতে পারে। সো প্রফেসরদের প্রোফাইল ঘাটুন, তারা কি কি স্কিল চাচ্ছে সেগুলো দেখুন, বা তারা কি কি জিনিস নিয়ে কাজ করছে সেগুলো নিয়ে আইডিয়া করার চেষ্টা করুন। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে এভরিথিং ইজ অ্যাভেলেবল। আই থিঙ্ক আপনি যদি ওয়েবসাইট ঘাটাঘাটি করেন সবকিছু আপনি বুঝতে পারবেন এক নজর দেখলেই। তারপরে হচ্ছে এ আর মাহফুজ লিখেছে, কোন একটি ইউনিভার্সিটি থেকে এক সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম দিয়ে আসার পর সেখানে আন্ডার গ্রাজুয়েটে অ্যাডমিশনের কোনো সুযোগ থাকে কি? না, থাকে না। আপনাকে দেশে ফেরত আসা লাগবে। এই প্রোগ্রাম করলে কি তা টপ ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশনের সহায়ক হতে পারে? হ্যাঁ, পারে, ডেফিনেটলি। তারপরে হচ্ছে আবরার হোসেন চৌধুরী লিখেছে, কানাডায় মাস্টার্সে ফুল ফান্ডিং এর জন্য কোনো পাবলিশ পেপার থাকা কি বাধ্যতামূলক? আমি বলবো বাধ্যতামূলক না হলেও আমি বলবো এটা খুব হেল্পফুল, মানে অলমোস্ট বাধ্যতামূলক, এটা একটা অলিখিত রুল বলা যায়। কানাডাতে এমনিতেই বললাম যে ইন্ডিয়া এবং চায়না, আপনি এর কম্পেয়ার করেন, আপনি জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করেন যে ইন্ডিয়ার ছেলে পেলে আইআইটি থেকে যারা পড়ে কানাডাতে মাস্টার্সে অ্যাপ্লাই করবে, তাদের প্রোফাইল আর আপনার প্রোফাইলটা একটু পাশাপাশি রাখেন, তারপর আপনি জবাব পাবেন যে পাবলিশ পেপার থাকা বাধ্যতামূলক কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন আমার রিসার্চ গ্রুপে অনেকগুলো আইআইটির ছেলে পেলে আছে, তাদের তাদের যে নর্মাল আন্ডারগ্র্যাড প্রোফাইল সেগুলো দেখলেও মানে অনেক চমকে যাই আমি, তাদের অনেক ভালো রিসার্চ হয় আইআইটিতে। তারপর হচ্ছে ফারিয়া আহমেদ লিখেছেন, আমার হাজবেন্ড 2013-তে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, সরি প্রশ্নটা মিস হয়ে গেল, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ট্রিপলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেন, এখন সে জব করছে, তার এজ হচ্ছে 32 ইয়ার, এখন মাস্টার্স করার জন্য সেটা কি লজিক্যাল হবে? আর গ্রাজুয়েশনের 8 থেকে 9 ইয়ার পর কি মাস্টার্স করা যায়? হ্যাঁ, কেন যাবে না? আপনি যদি একটু আগে বললাম যে এজ গ্যাপ ডাজন্ট ম্যাটার, আপনার ওই এজ গ্যাপে যদি আপনি প্রোডাক্টিভ কোনো কাজ করেন, মানে ওয়েস্টার্ন সোসাইটিতে এজ গ্যাপ কোনো ম্যাটার করে না। আপনি ইভেন 50 বছর বয়সে আপনি গ্রাজুয়েশন করতে পারবেন, যদি আপনি প্রপারলি ডকুমেন্ট করতে পারেন যে আপনি ওই এজ গ্যাপে আপনি কোনো একটা প্রোডাক্টিভ কাজের সাথে জড়িত ছিলেন, আপনি জাস্ট বসেছিলেন না। সো আমি বলবো লজিক্যাল, যদি সেরকম মোটিভেশন থাকে, আপনার হাজবেন্ডের যদি সেরকম মোটিভেশন থাকে যে না তিনি সত্যি গ্রাজুয়েশন করতে চান, আমি বলবো ট্রাই করুন, হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে শিফা তাসনিম লিখেছেন, মাই সিস্টার হ্যাজ ডান প্রজেক্ট ইন হার ফাইনাল সেমিস্টার, প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে। আচ্ছা, আবার পড়ছি, মাই সিস্টার হ্যাভ done project in her final semester as she has not done thesis,
She has no thesis paper. Her CGPA is 3.86 from CSE. আচ্ছা, একটু আগে বললাম যে কানাডাতে অলিখিত রুল বলা যায় যে মাস্টার্স থিসিস রিসার্চ পেপার থাকাটা একটা অলিখিত রুল। সো নক দিতে পারেন, প্রফেসর দিয়ে ইমেল মানে লিখতে পারেন, এটাতে তো কোনো টাকা পয়সা লাগে না ইমেল দিতে। ইমেল করুন, প্রফেসররা কি রিপ্লাই দেয় সেটা দেখুন। আবার ইউনিভার্সিটি অফ আলবার্টাতে সেন্ট্রালি অ্যাডমিশন দেওয়া হয়, ওখানে কোনো প্রফেসর ইমেল দেওয়া লাগে না। ওখানে আপনি অ্যাপ্লাই করতে চাইলে আপনি আপনার বোন আর কি, আপনি তো না, আপনার বোন অ্যাপ্লাই করতে পারেন। ওখানে কোনো মানে অ্যাপ্লিকেশন ফি লাগে না। সো ট্রাই করুন, বিভিন্ন ওয়েতে ট্রাই করুন, আশা করছি একটা না একটা ওয়ে ক্লিক করে যাবে। যারা ভালো রেজাল্ট করেছেন তাদের বসে থাকা লাগে না, একটা না একটা কোনো ওয়েতে এটা ক্লিক হয়ে যায়, বাট চেষ্টা করতে হবে। নাহিন সাব্বির আহমেদ লিখেছেন, প্রফেসর রিসার্চ ফান্ড দেখে মানে কোন ফিল্ডে তার এখন ফান্ড আছে এবং সেই অনুযায়ী রিসার্চ ইন্টারেস্টটা ফলো করলে ফান্ডিং এর আশায় এটা করাটা ঠিক হবে। উনি বলতে চাচ্ছেন হচ্ছে উনি কোনো প্রফেসরের যার কিনা ফান্ডিং আছে সেই রিসার্চ ফিল্ড অনুযায়ী নিজের রিসার্চ ফিল্ডটাকে বা নিজের রিসার্চ ইন্টারেস্টটাকে সেটাকে ফলো করতে চাচ্ছেন ফান্ডিং এর আশায় ফিউচারে। তো এটা কি ঠিক হবে কিনা? আমি বলবো এটা ঠিক হবে না। তার কারণ কি জানেন, আজকে যে প্রফেসর কাছে ফান্ডিং আছে, দেখা যাচ্ছে 2 বছর পরে আপনি যখন গ্রাজুয়েশন করে বের হবেন বা 1 বছর পর গ্রাজুয়েশন করে বের হবেন, তার কাছে ফান্ডিং নাও থাকতে পারেন ওই সময়টা, ওই পার্টিকুলার টাইমে। একটু আগে বলেছি না যে ফান্ডিং ব্যাপারটা নির্ভর করে হচ্ছে সঠিক সময়ে সঠিক প্রফেসরের কাছে নক করতে হয়। এক প্রফেসর হয়তো বা আজকে খুব ফান্ডিং আছে এই বছরে, নেক্সট ইয়ারে তার কাছে ফান্ডিং নাও থাকতে পারে ওই অ্যাডমিশনের সময়। তার কাছে যখন ফান্ডিং আসবে তখন দেখা যাচ্ছে অ্যাডমিশন সময়টা পার হয়ে গেছে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। সো কখনোই এটা করবেন না যে এই প্রফেসরের কাছে ফান্ডিং আছে, আমি তার রিসার্চ গুলোকে আমি ফলো করব এই আশায় যে যেন নেক্সট ইয়ারে আমি তার কাছে ফান্ডিং পেতে পারি। প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি এগুলো রাখবেন। ওই একটা আশাতে বসে থাকলে আপনি পারবেন না, সম্ভব না এগুলো। তারপরে হচ্ছে এমডি নুরুল হক লিখেছেন, অনেক বড় প্রশ্ন, আমি একটু সামারিটা বলতে চাচ্ছি। এমডি নুরুল হক লিখেছেন, ওনার প্রশ্নটা অনেক বড়। এটা সামারি করলে হচ্ছে তিনি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন কানাডাতে, আবার তার 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। এই জন্য তিনি এই মানে এক্সপ্রেস এন্ট্রি যে ইমিগ্রেশন সিস্টেম সেখানে অলরেডি অ্যাপ্লাই করেছেন। তো অলরেডি তার একটা পিআর অ্যাপ্লিকেশন জমা দেয়া আছে আইএফসির ওয়েবসাইটে, কিন্তু তিনি চাচ্ছেন আবার স্টুডেন্ট ভিসাতেও কানাডাতে আসতে। তো এটা কি কনফ্লিক্টিং হবে কিনা, মানে ভিসা রিজেকশন হবে কিনা, যে তার অলরেডি একটা পিআর অ্যাপ্লিকেশন সাবমিট করা আছে আবার সেই স্টুডেন্ট ভিসাতেও কানাডাতে আসতে যাচ্ছে। না, এটা কনফ্লিক্টিং হবে না, অ্যাজ লং অ্যাজ ইউ আর অ্যাপ্রোচিং লিগালি। কেন কনফ্লিক্টিং হবে? যদি তাই হতো কানাডা সরকার তো তাহলে মানে এটা ইয়েই দিত না, সুযোগই দিত না যে যার কিনা পিআর এর জন্য অ্যাপ্লাই করেছে তার স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে পারতো না, এরকম ব্লক হয়ে যেত তাদের, রাইট? সো আপনি যদি দুটোতেই আপনি লিগাল ওয়েতে মানে অ্যাপ্লাই করেন, doesn't matter, doesn't mean that it's conflicting. Shama Anika লিখেছেন, ভাইয়া, you said about competition in top level university for exchange scholarship, can you suggest some qualifications for ensuring the scholarship? এটার ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে একটু আগে আমি বলেছি, আবারও বলছি, আপনার হোম ইউনিভার্সিটি এবং কানাডা ইউনিভার্সিটি কিভাবে বেনিফিট পাবে এটা যদি আপনি হাইলাইট করতে পারেন আপনার স্টেটমেন্ট অফ লেটার অফ ইন্টেন্টে, তাহলে একটা ভালো দিক। সেকেন্ড দিক হচ্ছে আপনার যে ভার্সিটি তো আপনাকে রিকমেন্ড করবে, সেখানে আপনার সম্পর্কে কি লেখা আছে সেটাও তারা যাচাই বাছাই করবে। এই সব কিছু মিলিয়ে তারা আপনার অ্যাপ্লিকেশন গুলো র্যাঙ্ক করবে। এটা নিয়ে বিস্তারিত লেখা আছে এডু কানাডা ওয়েবসাইটে, একটু ঘাটলেই পেয়ে যাবেন। সিলেকশন ক্রাইটেরিয়া গুলো পয়েন্ট আকারে লেখা আছে ওখানে। নাইলা ফেরদৌস নিটু লিখেছেন, গ্রাজুয়েশন সিজিপি হচ্ছে 2.97, ইজ ইট পসিবল টু গেট অ্যাডমিশন ইন কানাডা? আপনি সেলফ ফাইন্যান্সে ট্রাই করতে পারেন। সেলফ ফাইন্যান্সে
কিছু ইউনিভার্সিটি আছে, লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলো সাধারণত দেখা যাচ্ছে যে লো সিজিপি হোল্ডারদের সেলফ ফাইন্যান্সে মানে এনকারেজ করে অ্যাপ্লাই করার জন্য। সেখানে আপনি ট্রাই করতে পারেন, যেমন হচ্ছে রয়্যাল রোডস ইউনিভার্সিটি, থমসন রিভার্স ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ রেজিনা, ট্রাই দিতে পারেন, দেখেন কি হয়। তারপর হচ্ছে ফারিয়া আহমেদ লিখেছেন, থ্যাঙ্কস ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেনের রিপ্লাইয়ের জন্য। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, ব্যবসার লোনের টাকা টিউশন ফি বা অন্যান্য খরচ হিসেবে দেখানো যায়? না 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 না, লোন নেওয়ার কোনো টাকা আপনি কখনোই দেখাতে পারবেন না টিউশন ফি হিসেবে, রিজেক্ট হয়ে যাবে ভিসা। তারপর হচ্ছে লুৎফিয়া সাদিয়া লিখেছেন, ভাইয়া স্টাডি গ্যাপ যদি অনেক থাকে আর জব এক্সপিরিয়েন্স না থাকে, এটা কিভাবে দেখানো যেতে পারে? যেটা সত্যি সেটাই লিখবেন। এখন সেটা যদি আপনি কনভিন্সিং ওয়েতে মানে প্রেজেন্ট করতে পারেন, সবকিছু তো প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। আপনি যদি স্টাডি গ্যাপে অনেকের থাকে অনেক স্ট্রাগলিং মোমেন্ট গুলো থাকে, আপনি যদি সঠিকভাবে তুলে ধরতে পারেন ওই স্ট্রাগলিং মোমেন্ট গুলো, আমার মনে হয় এটা কোনো সমস্যা হওয়ার কথা না, যদি কনভিন্সিং হয় আর কি। তারপর হচ্ছে ইমতিয়াজ আহমেদ তুহিন লিখেছেন, ভাইয়া কারেন্টলি আই এম অ্যান আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট ইন মার্কেটিং, ইজ ইট পসিবল টু ম্যানেজ ফুল ফান্ডিং ফর পার্সুইং এমবিএ ডিগ্রি ফ্রম কানাডা? হ্যাঁ সম্ভব। এমবিএ কানাডাতে যদি আপনি ফান্ডিং নিয়ে করতে চান, কি কি লাগে আমি একটু বলে দিই। এমবিএ হচ্ছে নর্থ আমেরিকা, শুধু কানাডা না, ইউএস এবং নর্থ কানাডাতে একটা প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল ডিগ্রি একাডেমিক ডিগ্রি থেকে ডিফারেন্ট, আমি কিন্তু বলে দিচ্ছি, প্রফেশনাল ডিগ্রি একাডেমিক ডিগ্রি থেকে ডিফারেন্ট। এমবিএ ইজ নট অ্যান একাডেমিক ডিগ্রি, ইটস এ প্রফেশনাল ডিগ্রি। এমবিএ যারা কোর্স করে নর্থ আমেরিকা, তাদের ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বুড়া বুড়া লোক। বুড়া বুড়া এই অর্থে বলছি যে তারা হচ্ছে গিয়ে মিড ক্যারিয়ার যে প্রফেশনাল, যারা কিনা অলরেডি ইন্ডাস্ট্রিতে অনেক বছর যাবত জব করছে তারা। নর্থ আমেরিকাতে যদি এমবিএ তে ফান্ডিং পেতে চান, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 3 বছর লাগে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া আপনি কখনো ফান্ডিং আশা করবেন না। সেকেন্ডলি যেটা লাগবে হচ্ছে জিম্যাট বা জিআরই। জিম্যাট বা জিআরই ছাড়া কোনো ফান্ডিং নাই। আপনি জিম্যাট জিআরই দিবেন না, ফান্ডিং প্লিজ আশা করবেন না এমবিএ তে। তো মোটামুটি যদি আপনি এই দুটো জিনিস ফুলফিল করতে পারেন, নর্থ আমেরিকাতে, ইউএস কানাডাতে আপনি ফান্ডিং পেয়ে যাবেন এমবিএ তে, আশা করা যায়। স্পেশালি ইউএসএ তে আপনি অনেক ফান্ডিং আছে এমবিএ প্রোগ্রামে। তারপর হচ্ছে আদিত্য ভট্টাচার্য লিখেছেন, কোন ভার্সিটি গুলো কানাডাতে বাংলাদেশি স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করেন? এটা একটা ভালো প্রশ্ন। আমরা দেখা গেছে যে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার সময় দেখা যাচ্ছে $50 $100 ব্যয় হয়। এই জন্য আমরা অনেক সময় ভয় পাই যে টাকাগুলো ব্যয় করছি যদি অ্যাডমিশন না হয়। তো কিছু ইউনিভার্সিটি আছে কানাডাতে যেখানে কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, যেমন ইউবিসি, বাংলাদেশিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। ইউনিভার্সিটি অফ আলবার্টা, বাংলাদেশিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। সো ট্রাই। তারপর হচ্ছে মারিয়া মোল্লা মিম লিখেছেন, ফার্মেসি থেকে কানাডাতে পিএইচডি ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে কেমন ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে? ফার্মেসিতে অনেক ফান্ডিং আছে, ইউনিভার্সিটি অফ আলবার্টা, ইউবিসি, টরন্টো, এগুলোতে ট্রাই করতে পারেন অনেক। আর ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে ডিপেন্ড করে, ভার্সিটি তো ভার্সিটি ভ্যারি করে। টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে সিজিপি আপনি 3.78 ধরে রাখেন একটা মিনিমাম, যে এভারেজ ধরে রাখেন যারা অ্যাডমিশন নেয়। আর রিসার্চ পেপার থাকা লাগবে, লাইফ সায়েন্সে এমনিতেই প্রচুর টাইট কম্পিটিশন, তার উপর যদি রিসার্চ পেপার না থাকে তাহলে সম্ভব নয়, অন্তত ফান্ডিং এর বেলায়। সেলফ ফাইন্যান্স হয়তো সম্ভব, বাট ফান্ডিং এর বেলায় রিসার্চ পেপার ছাড়া আসলে সম্ভব না। ফারিয়া আহমেদ, শ্বশুর শাশুড়ি প্রাইমারি স্পন্সর হিসাবে তাদের নামের ব্যাপারগুলা এফিডেভিট করাবো, এফিডেভিট করব নাকি অন্য কোনো সমাধান আছে? আচ্ছা, তার সার্টিফিকেট, তার স্বামীর সার্টিফিকেটে বাবা মায়ের নামের বানান ভুল আছে, এই জন্য, অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি নামের বানানটা ভিন্ন। এক্ষেত্রে প্রাইমারি স্পন্সর হিসেবে শ্বশুর শাশুড়ির নাম দেখাবো কি করে? আপনি এফিডেভিট করুন, এফিডেভিট করলেই সলভ হয়ে যাবে। আমার মায়ের নামে ভুল ছিল, এফিডেভিট করলে সমস্যা হয় না, ইট ডাজন্ট ম্যাটার। তারপর হচ্ছে রুদ্র অমন লিখেছেন,
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাই প্রোফাইল হচ্ছে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সিজিপিএ 3.31, IELTS 6.5, job experience 1 year, no publication. Is it possible to get any chance to do MS in EBC by self-finance? Self-finance সেলফ-ফাইন্যান্সে যেহেতু অ্যাপ্লিকেশন ফি নাই, আপনি ট্রাই করতে পারেন, বাট আমি বলবো খুব অপটিমিস্টিক হয়ে যায়। সেলফ-ফাইন্যান্সে আপনার 3.3 সিজিপিএ দিয়ে টেকাটা একটু টাফ ইবিসিতে। 3.5 হলে আমি বলতাম যে ট্রাই করতে পারেন, অন্তত সেলফ ফাইন্যান্সে কিছুটা হলে সেফ বলা যেত। Ahmad Hussain লিখেছে, my current CGPA 3.39, is it too much low? Does it have any impact? Last 60 credit. আচ্ছা, আহমদ হোসেন 3.39 লো না, বাট মিডিয়াম বলবো। ফান্ডিং পেতে চাইলে মিডিয়াম বলবো। সেলফ ফাইন্যান্স হইলে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে ট্রাই করতে পারো তুমি। আর লাস্ট কানাডাতে কিছু ইউনিভার্সিটি আছে যে লাস্ট 2 ইয়ার্স এর সিজিপিএটা ওরা কাউন্ট করে বেশি। তো সেক্ষেত্রেও লাস্টের যে 2টা বছর আছে, তুমি মনে হয় এখন সেকেন্ড ইয়ার, সো থার্ড এবং ফোর্থ ইয়ারে তোমার সিজিপিএ যদি ভালো রাখো তুমি, আশা করা যায় একটা চান্স নিতে পারো। আবু দয়ান সিদ্দিক লিখেছেন, আমার 2টি আইট্রিপলি কনফারেন্স পেপার আছে, সিএসসি অনার্স সিজিপিএ 3.94, সাস্টে বর্তমানে ইনফরমেশন টেকনোলজিতে নন থিসিসে মাস্টার্স করছি, কিন্তু যে প্রজেক্টটি করছি সেটার উপর সুপারভাইজারের অধীনে থিসিস দাঁড় করানোর চেষ্টাও আছে, পাবলিকেশনের চেষ্টা আছে। এই নন থিসিস মাস্টার্স ডিগ্রিতে ভালো রেজাল্ট করে কি কানাডাতে পিএইচডি ফান্ডিং পাওয়া সম্ভব হবে? সাধারণত কানাডাতে পিএইচডি অ্যাডমিশনের ক্রাইটেরিয়া হচ্ছে মাস্টার্স লাগে ইউজুয়ালি। ইউএসএ তে যেমন ডিরেক্ট ব্যাচেলার প্রোগ্রাম করেই পিএইচডি তে অ্যাডমিশন নেওয়া যায়, কানাডাতে তেমনটা না। কানাডা এবং অস্ট্রেলিয়াতে পিএইচডি অ্যাডমিশন নিতে গেলে একটা রিসার্চ বেসড মাস্টার্স লাগে। তো অনেক সময় অবশ্য নন রিসার্চ বেসড মাস্টার্স দিয়েও অনেক প্রফেসর অ্যাডমিশন নিয়ে নেয়। সো কানাডা হচ্ছে কি এমন একটা দেশ যেখানে হচ্ছে প্রফেসররা অনেকখানি ডমিনেন্স দেখায় অ্যাডমিশন ইয়ের সময়। ইউএসএ তে যেটা সেন্ট্রালি হ্যান্ডেল করা হয়, ওখানে প্রফেসররা কিছুই করতে পারে না আনলেস অ্যাডমিশন না দেয়া হয়। অ্যাডমিশন দেওয়ার পর প্রফেসররা দেন আপনাদের সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এসব নিয়ে কথা বলবে, বাট অ্যাডমিশনের আগে তাদের কোনো পাওয়ার নেই। বাট কানাডাতে প্রফেসররা অনেক ইনফ্লুয়েন্স করে অ্যাডমিশন কমিটিতে। সো আপনি যদি কোনো প্রফেসরকে কনভিন্স করতে পারেন যে আমার এই প্রোফাইল, যদিও আমার মাস্টার্সটা থিসিস বেস ছিল না, বাট আই ওয়ান্ট টু ডু পিএইচডি আন্ডার ইউ, সে যদি আপনাকে অ্যাপ্রুভ করে, তো অ্যাডমিশন কমিটিও আশা করি খুব একটা ঝামেলা করবে না। আচ্ছা, আরো অনেক প্রশ্ন জমা হয়ে আছে। প্রশ্নগুলো অনেক বড় বড় হয়ে যায়, লম্বা লম্বা প্রশ্ন করলে আমার পড়তেও সময় লাগে, আনসার দিতেও সময় লাগে। ছোট ছোট প্রশ্ন করলে আমার জন্য সুবিধা হয়। যেমন সঞ্জিদুল আহমেদ লিখেছেন, সিজিপি হচ্ছে 3.01 মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সেলফ ফাইন্যান্স করতে পারার সুযোগ কেমন? সেলফ ফাইন্যান্সে মাস্টার্স করতে চাইলে আপনি কানাডাতে কিছু লোটা ইউনিভার্সিটি গুলোতে ট্রাই করতে পারেন। ইউনিভার্সিটি অফ লেথব্রিজ, রেজাইনা, এগুলোতে ট্রাই করে দেখেন। আর সেলফ ফাইন্যান্স তো আশা করছি তেমন একটা ইম্প্যাক্ট ফেলবে না। রিসার্চ পেপার থাকলে সুবিধা, ডাজন্ট ম্যাটার সেলফ ফাইন্যান্সের জন্য। আচ্ছা, শামানিকা লিখেছেন, ক্যান আই অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান ইউনিভার্সিটিজ ফর এক্সচেঞ্জ স্কলারশিপ এট এ টাইম? যেহেতু আপনার স্কলারশিপটার অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে, আপনি ইউনিভার্সিটি থেকে, আর তারা যদি একের অধিক অ্যাকাউন্ট খোলে, সেক্ষেত্রে যেহেতু মোমেন্টাম একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, ওটা কিন্তু সেন্ট্রাল ডেটাবেজে থাকবে। মোমেন্টাম অ্যাকাউন্টটা তো কিন্তু আপনার হোম ইনস্টিটিউট বা আপনার যে ইউনিভার্সিটি আছে বাংলাদেশে, ওনারা খুলবে। সো ওই অ্যাকাউন্টে যেহেতু ডেটাগুলো একটা সার্ভারে স্টোর থাকবে, আমার মনে হয়
এক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যদি একাধিক ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করতে যায়। তারপর আমি এই ব্যাপারটা নিয়ে একটু শিওর না, আমি শিওর হয়ে পরে না হয় আপনাদেরকে জানাবো। তারপরে হচ্ছে এমডি ইয়াহিয়া উল হক লিখেছেন, হাউ অ্যাবাউট দ্য পসিবিলিটি অফ গেটিং এ জব after completion of MSc in renewable and control system in Canada. রিনিউয়েবল এনার্জি হলে আমি বলতাম পাওয়ার সেক্টরে আপনি কিছু জব পেতেন, গভর্নমেন্ট যে পাওয়ার প্ল্যানগুলো আছে সেখানে আপনি ট্রাই করতে পারতেন। কন্ট্রোল সিস্টেম কানাডাতে এমনিতে লোক সংখ্যা অনেক কম, 4 কোটিরও নিচে, সো স্পেসিফিক জব, এইসব টেকনিক্যাল জবগুলো একটু স্কেয়ার্স কানাডাতে। আচ্ছা, তারপর হচ্ছে মোহিত তুলশান লিখেছেন, application extracurricular activities and non-credit course certificate এর importance কেমন for bachelor degree program? আচ্ছা, তুমি ব্যাচেলরে যদি কানাডা আসতে চাও, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক ম্যাটার করবে ডেফিনেটলি। নন কোর্স ক্রেডিট গুলো যেগুলো আর কি তুমি সার্টিফিকেটে দেখাতে চাও সেগুলো ম্যাটার করবে অনেক। ব্যাচেলরে যদি অ্যাডমিশনে যদি তুমি এটা ধরতে চাও ডেফিনেটলি ম্যাটার করে। আব্দুল্লাহ আল মুরাদ লিখেছেন, ইউবিসিতে এমএস এর জন্য আইএলটিএস রিকোয়ারমেন্ট কেমন, স্কোর কেমন লাগে, আর কম্পিউটার সায়েন্সে এমএসসির খরচ কত? খরচ অনেক। আমি যদি একটা এভারেজ ধরি, যারা কিনা সেলফ ফাইন্যান্স আসতে চান মাস্টার্সে ইউবিসিতে, তারা বছরে ধরে রাখেন যে বছরে হচ্ছে টিউশন ফি শুধু আপনার 12 লাখ টাকা এরকম দেয়া লাগবে মাস্টার্সে। একটা এভারেজ বললাম, ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যারি করে আর কি। আর আইএসএস করতে ডিপেন্ড করে ডিপার্টমেন্ট ওয়াইজ, বাট 7 ম্যাক্সিমাম। আপনি যদি সিএসসি তে অ্যাপ্লাই করেন দেন 7 লাগবে। তারপর হচ্ছে শাকিল মাহমুদ ইমন লিখছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এ আন্ডার গ্রাজুয়েটের ফাইনাল ইয়ারে এমএসসির জন্য ফুল ফান্ডিং পেতে কি করতে হবে, আর স্পাউস সহ যেতে চাইলে কি করব? আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ফাইনাল ইয়ারে আছেন, এমএসসির জন্য ফুল ফান্ডিং পেতে হলে রিসার্চ পেপার ট্রাই করুন একটা পাবলিশ করার, প্রফেসর দিয়ে ইমেল করুন। তারপর হচ্ছে গিয়ে আপনার স্পাউস সহ যদি আপনি ভিসাতে অ্যাপ্লাই করতে চান সম্ভব। অনেকে যারা কানাডাতে পড়তে আসে স্পাউস নিয়েই আসে। এখন আরো যুগ পাল্টে গেছে, আগে দেখতাম যে ছেলেরা কানাডাতে বউ নিয়ে আসতো, এখন উল্টো হয়ে গেছে। এখন দেখি যে মেয়েরা স্কলারশিপ নিয়ে হাজবেন্ডদের নিয়ে কানাডাতে আসতেছে। অনেক অনেক এরকম দেখছি এখন বর্তমানে, যুগ পাল্টে গেছে। যাই হোক, তারপর হচ্ছে শাহজাদি সুলতানা লিখেছেন, আমি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করছি, ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স, স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্স মাস্টার্সের ডিমান্ড কেমন? ডেটা সায়েন্সের তো অনেক ডিমান্ড, আপনার টেক কোম্পানিগুলোতে ডেটা সায়েন্সের অনেক ডিমান্ড আছে। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি ঢুকাতে পারেন আপনার প্রোফাইলে, ডেফিনেটলি আপনি জব মার্কেটে আপনি আটকাবেন না। ডেটা নিয়ে সমস্ত কোম্পানি কাজ করে কম বেশি, রাইট? সো ভালো ডিমান্ড, ভালো জব মার্কেটে। তারপর হচ্ছে ইসরাফিল সুমন লিখেছেন, আমি যদি আর এ পাই অর্থাৎ রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পান, তাহলে কি টিউশন ফি পে করতে হবে নাকি আর এ থেকেই কেটে নিবে? অনলি আর এ দিয়ে কি চলা যাবে? ব্যাংক স্টেটমেন্ট কি ম্যান্ডেটরি? অনেক প্রশ্ন তার, আমি একটা একটা করে রিপ্লাই দিই। আপনি যদি আর এ পান, টিউশন ফি পে করতে হবে কিনা? আর এ পাওয়ার সাথে সাথে আপনি যদি কোনো ধরনের মানে আর এটা হচ্ছে প্রফেসর আপনাকে দেবে। এখন টিউশন ফি যদি আপনার যদি কোনো স্কলারশিপ থাকে, সেখানে যদি আপনার টিউশন ফি ওয়েভ করে দেন আপনার দেয়া লাগবে না। বাট যদি আপনি স্কলারশিপ না পান, শুধু আর এ পান, দেন ডেফিনেটলি আপনাকে পে করতে হবে। আর শুধু আর এ দিয়ে কি চলা যাবে? শুধু আর এ দিয়ে তো আপনি চলতে পারবেন না। আপনার যদি এমন কম্বাইন্ড প্যাকেজ হয় যে ডিপার্টমেন্ট আপনাকে টিএ দিয়েছে, আপনার কোনো একটা স্কলারশিপ আছে ডিপার্টমেন্টে, তারপরে আর এ আছে, দেন আপনি কম্বাইন্ড প্যাকেজ আপনি চলতে পারবেন। বাট শুধু আর এ দিয়ে চলাটা খুব টাফ। তারপর হচ্ছে মাই প্রোফাইল বিএসসি 3.7, মাস্টার্স 3.56, ইজ ইট পসিবল টু গেট ফুল ফান্ড ইন মেরিন বায়োলজি অর ওশান সায়েন্স?
এই প্রশ্নটা অনেকেই করেন যে আমি কি ফুল ফান্ড পাবো, আমার প্রোফাইল এত 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 এত। এটা একটা জেনারিক কোয়েশ্চেন, এই জন্য আমি এটার আনসার এইভাবে দিচ্ছি সবার জন্য, যাদের এই প্রশ্নটা আছে সবার উদ্দেশ্য বলছি। ফান্ডিংটা হচ্ছে তিনটা বিষয়ের উপর নির্ভর করে, আপনার কোয়ালিফিকেশন, আপনার ভাগ্য, ভাগ্যকে আপনাকে বিশ্বাস করতে হবে। অনেক ভালো প্রোফাইল স্টুডেন্ট দেখেছি যে সঠিক সময় তারা অ্যাপ্লাই করে নাই, সঠিক পার্সনের কাছে বলে ফান্ডিং পায় না। আবার অনেক গার্বেজ স্টুডেন্ট দেখেছি যে জাস্ট লাখের বশত ফান্ডিং পেয়ে গেছে। তো আপনার ভাগ্য, আপনার কোয়ালিফিকেশন, আর আপনি সঠিক সময় অ্যাপ্লাই করেছেন কিনা, এই তিনটা জিনিস যদি এক হয় দেন ফান্ডিং পাবেন। আর তা না হলে আপনি স্টেলার প্রোফাইল নিয়ে বসে থাকেন, আপনার অনেকগুলো রিসার্চ পেপার আছে বাট আপনি ভাগ্য ফেভার করছে না, আপনি ফান্ডিং পাবেন না। এটা নিয়ে আমার একটা লেখা আছে আমাদের স্কলারশিপ স্কুল বিডি যে ওয়েবসাইট আছে, সেখানে ব্লগ সেকশন আছে, সেখানে গেলেই আপনারা লেখাটা পেয়ে যাবেন। ওখানে আমি বিস্তারিত তুলে ধরেছি যে ফান্ডিং মানে কি, কোথা থেকে পেতে হয়, কখন কি করতে হয়, কাকে ধরতে হয়, কাকে অ্যাপ্লাই করতে হয়, এগুলো বিস্তারিত ওখানে লেখা আছে। আচ্ছা, তাজদিন আহমেদ লিখেছেন, I have completed my BBA MBA from BD. Very good. CGPA 3.94. Very good. Now I am doing my masters in UK. My result will be merit. I have total 5 years work experience. Now I want to do PhD in Canada. Without a scholarship, is it possible for me? I have no publication, only. আচ্ছা, আপনার রেজাল্ট ভালো, 3.94 খুবই ভালো রেজাল্ট। আমি বলবো পিএইচডির জন্য অ্যাপ্লাই করুন, আমার মনে হয় হয়ে যাবে। বাট একটা ব্যাপার মাথায় রাখবেন, বিজনেস ফিল্ডে যদি আপনি কানাডাতে পিএইচডি করতে চান, ম্যাক্সিমাম বিজনেস ফিল্ডে ডিবিএ, যেটা ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জিআরই লাগে বা জিম্যাট লাগে বিজনেস ফিল্ডে। সো আপনাকে জিআরই অথবা জিম্যাট দুটো দুটো যে কোনো একটা দিলেই হবে। আর পিএইচডি তে স্কলারশিপ আপনার জিম্যাট বা জিআর স্কোর থাকলে আপনি পাওয়াটা ইজি হবে। আপনার রেজাল্ট যেহেতু ভালো 3.94, আমার মনে হয় আপনি স্কলারশিপ পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি চাইলে ইবিসি সর্ডার স্কুল অফ বিজনেসে অ্যাপ্লাই করতে পারেন। আপনার রেজাল্ট ভালো, আপনি জিম্যাট দেন, 100% স্কলারশিপ পাবেন ইবিসি তে। আচ্ছা, নওশাদ রোহান লিখেছেন, সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি ফল সেশনে এমএসসি এর জন্য কিছু প্রফেসরকে ইমেল করেছিলাম, সবাই আমাকে রিপ্লাইতে বলেছেন ওনারা অলরেডি এমএসসি স্টুডেন্ট নিয়ে নিয়েছেন, না হয় বলেছেন পিএইচডির জন্য স্টুডেন্ট নিবেন না। আহ, আমার কি এখন ফলের জন্য ইমেল করা উচিত নাকি উইন্টারের জন্য ইমেল করব? আর আমার থিসিসের সাথে রিলেটেড নেই বাট ওনারা স্টুডেন্ট নেবেন, এমন কোন প্রফেসরকে কি ইমেল করব? আহ আপনার উইন্টারের জন্য ইমেল করা উচিত, বিকজ ফলের জন্য এখন ইমেল, মানে এখন অ্যাডমিশনে প্রায় অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে ডেডলাইন হয়ে গেছে। জানুয়ারি মাসটা অনেক ইউনিভার্সিটিতে ডেডলাইন ফলের জন্য শেষ হয়ে যায়। কিছু কিছু ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সময় থাকে, ম্যাক্সিমাম জানুয়ারি পর্যন্ত থাকে। সো আপনার উচিত হবে উইন্টারের জন্য ইমেল করাটা এখন, ফলের জন্য না। আর আপনি যেটা লাস্টে প্রশ্ন করেছেন যে আপনার থিসিসের সাথে রিলেটেড না এমন প্রফেসরদের যদি কোনো ভ্যাকেন্সি থাকে, তাদেরকে কি আপনি অ্যাপ্রোচ করবেন কিনা? করতে পারেন। করতে পারেন এই উদ্দেশ্য বলছি যে অনেক সময় দেখা যায় যে অনেক, মানে ওই যে বললাম যে ভাগ্যটা ফেভার করে, অনেক সময় দেখা যায় প্রফেসর হয়তো বা আপনার প্রোফাইলের একজন একজন প্রফেসর যদি একজন স্টুডেন্ট হায়ার করে, তার লক্ষ্য থাকে ওই স্টুডেন্টের কোনো একটা ফিচার তার তার থেকে বেটার, অর্থাৎ প্রফেসর প্রফেসর এমন কিছু স্কিল যেটা পারেন না, যেটা কিনা আপনার মধ্যে উনি দেখেছেন। একজন প্রফেসর কেন স্টুডেন্ট হায়ার করবেন বলেন? কোন একটা ফিচার যদি আপনার ভালো না থাকে প্রফেসরের থেকে, তাহলে আপনাকে দিয়ে সে কি মানে কোনো কাজ করাতে পারবে না, রাইট? আর সব ক্ষেত্রে যদি প্রফেসর আপনার থেকে বেটার হয়, তাহলে সব কাজ তো প্রফেসর নিজেই করতে পারতো, আপনাকে হায়ারের কোনো প্রয়োজন ছিল না। এই জন্য প্রফেসররা যখন স্টুডেন্ট হায়ার করেন, উনারা দেখেন যে কোনো একটি স্কিল তার মধ্যে এমন কোন স্কিল আছে কিনা যেটা আমার থেকে আমার স্টুডেন্টের বেশি আছে। যেমন আমাদের রিসার্চ গ্রুপে অনেক স্টুডেন্ট আছে যে কোনো একটা ফিল্ডে আমাদের প্রফেসরের থেকে বেটার, কোনো একটি স্পেসিফিক ফিল্ডে আমার মানে আমার প্রফেসর থেকে বেটার। সো ডেফিনেটলি তিনি ওনাকে হায়ার করছেন এই জন্য যে ওই ফিল্ডেও হচ্ছে বেস্ট, আমার থেকে বেস্ট। সো আমি ওকে কাজে লাগাতে পারবো। সো আমি বলবো ট্রাই করতে পারেন, আপনার থিসিসের সাথে মিল না হলে আপনি নক দিতে পারেন যদি কোনো ভ্যাকেন্সি থাকে। আচ্ছা,
How MD Yahya লিখেছেন, how about the possibility of getting a job after completion? আচ্ছা, এটা আনসার দিয়েছি আমি, সরি। তারপরে হচ্ছে অনেকে অনেক প্রশ্ন বারবার করছেন, তো বারবার করার ফলে হচ্ছে কি কমেন্ট সেকশন আমি যাদের আনসার গুলো দেয়া হয়নি আমি ওটা খুঁজে পাচ্ছি না। একবার করুন প্রশ্নটা, বারবার করলে রিপিট করলে যে আমি ওটা দিবই আনসার এমন না। খামাখা দেখা যাচ্ছে যে যারা প্রশ্ন করছেন তাদের গুলো ব্লক হয়ে যাচ্ছে। একবার করলে আমি সবারটাই দিচ্ছি। জয়শ্রী চন্দা লিখেছেন, ছন্দা লিখেছেন, is it possible to manage living cost and support family with the funding that are provided for MS program? MS প্রোগ্রামে সাধারণত দেখা যাচ্ছে যে একজন সিঙ্গেল স্টুডেন্টের জন্য বেয়ারলি ম্যানেজেবল, ফ্যামিলি নিয়ে থাকাটা খুব কষ্টকর। বাট পিএইচডি ফান্ডিংটা একটু বেশি থাকে, যার কারণে ফ্যামিলি নিয়ে অনেকে পিএইচডি ফান্ডিং দিয়ে চলতে পারে, বাট এমএস এর জন্য খুব টাইট। তারপর হচ্ছে এমডি মশিউর রহমান তুষার লিখেছেন, কানাডায় মাস্টার্সের পর এনভায়রনমেন্টাল কানাডা মাস্টার্সের পর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এই বিষয়ে জবের সুযোগ কেমন? এই বিষয়ে আমার কোনো তেমন একটা আইডিয়া নেই, বিকজ এই সাবজেক্টটা মেবি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। সো আপনি ইনডিড এই ওয়েবসাইটে যেতে পারেন, বা লিঙ্কডইনেও আপনি জবের সার্চ করতে পারেন, তাহলে একটা আইডিয়া হবে যে এই বিষয়ে এটা নিয়ে সার্চ করেন, তাহলে দেখবেন যে ওখানে জবের যে সার্কুলার গুলো আছে ওখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর এই স্পেসিফিক ফিল্ডে কোনো জব সার্কুলার দেওয়া আছে কিনা, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে। এসবের জন্য বেস্ট হচ্ছে অনলাইন। কখনো কাউকে জিজ্ঞেস করবেন না যে এই সাবজেক্টের জবের প্রসপেক্ট কেমন, বিকজ এটা ডিপেন্ড করে। জব সার্কুলার গুলো আপনি ঘাটলেই নিজেই কিন্তু ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে তারিকুজ্জামান তাবি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি ট্রিপল থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি। ওকে, ভেরি গুড, সিজিপিএ 3.3। এখন কলেজের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, সেলফ ফাইন্যান্স। আচ্ছা, ভিসা পাওয়ার ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, যদি আপনি শো করতে পারেন যে আপনার এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা আপনার ক্যারিয়ারের জন্য বা আপনার যে প্রেজেন্ট যে কন্ডিশন সেটার ক্ষেত্রে আপনার ম্যাচ করে। ভিসা অফিসার দেখবে যে আপনি যে প্রোগ্রামে আসতেছেন সেটার সাথে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের কোনো রিলেশন আছে কিনা, এবং ফিউচারে এই প্রোগ্রামটা আপনাকে সেলফ যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট এটা ক্ষেত্রে কিরকম প্রভাব ফেলছে, সবকিছু যদি তিনি ঠিক থাকে দেখেন, ডেফিনেটলি আপনাকে ভিসা দেবে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে মানুষজন ভিসা রিজেক্ট কেন খায়, তার কারণ ম্যাক্সিমাম এমন কোন সাবজেক্ট চুজ করে যেটার সাথে তার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে কোনো মিল নাই। দেখা গেছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ে সে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে হিউম্যান রিসোর্সে সে অ্যাপ্লাই করছে, তার কোনো ব্যাকগ্রাউন্ডে মিল নেই, তার ভিসা তো রিজেক্ট হবেই, স্বাভাবিক, রাইট? আপনি ওই সাবজেক্টেই আসবেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে যেটা কিনা আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড বা জব ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, এমন কোন একটা ফিল্ডে আপনি আসবেন, তাহলে ভিসা রিজেক্ট হবে না। আচ্ছা, তারপর হচ্ছে মিল্টন লিখেছেন, ইজ ইট পসিবল টু সিকিউর ফান্ডিং উইথ লো সিজিপি ইন বিএসসি, হাই সিজিপি ইন এমএস and for Scopus Index Journal? আচ্ছা, উনার প্রশ্নটার সারমর্ম হচ্ছে এটা যে বিএসসি তে লো সিজিপিএ, মাস্টার্সে আবার হাই সিজিপিএ এবং কিছু পাবলিকেশন আছে, এটা দিয়ে কি ফান্ডিং পাওয়া যাবে কিনা কানাডাতে? আমি বলবো যাবে। আমার এক ক্লাসমেট ছিল, তার বিএসসি তে ব্যাচেলারে আন্ডারগ্রেডে সিজিপিএ ছিল 2.4, এরকম কিছু একটা সিজিপিএ ছিল, ব্যাক বেঞ্চার ছিল। ব্যাক বেঞ্চার থেকে সে মাস্টার্স করছে সাউথ কোরিয়াতে, ওখানে মাস্টার্সে সে অনেক সিরিয়াস হয়ে গেছে, সিরিয়াস হয়ে সে রিসার্চ পেপার খুব ভালো একটা জার্নালে পাবলিশ করছে, খুব হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল পাবলিশ করছে। করার পরে সে পিএইচডি করতে আসছে কানাডাতে ফান্ডিং নিয়ে ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে। সো আমি বলবো ডেফিনেটলি পসিবল। আপনার বিএসসি তে আপনার লো সিজিপিএ থাকলে আপনি যদি মাস্টার্সে সেটা দিয়ে কভার করেন, রিসার্চ পেপার প্লাস রেজাল্ট দিয়ে যদি কভার করেন, অ্যাডমিশন কমিটি এটাকে পজিটিভলি দেখবে, বিকজ ইউ আর এ ফাইটার। মানুষজন এটাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনার পাস্টে আপনি খারাপ রেজাল্ট করেছিলেন, কিন্তু আপনি লাস্ট অর্থাৎ শেষ, ওই যে একটা কথা আছে না যে সব ভালো তার শেষ ভালো যায়, আপনি মাস্টার্সে ভালো রেজাল্ট করেছেন, আপনার বিএসসি লো সিজিপি ওইটা ঢেকে যাবে, কোনো ম্যাটার করবে না ফান্ডিং পেতে। আচ্ছা, তারপর হচ্ছে শৈবাল দাশগুপ্তা, উনি বেঙ্গালুর থেকে, ইন্ডিয়া থেকে
আচ্ছা, প্রশ্ন করেছে। আচ্ছা, উনার প্রশ্নের আনসারটা দিচ্ছি। উনি লিখেছেন যে উনার অন্যদের প্রশ্নের ভিড়ে উনার প্রশ্ন হারিয়ে যাচ্ছে। আচ্ছা, শৈবাল দাশগুপ্তা, আপনার প্রশ্নটা হচ্ছে, আমি ব্যাঙ্গালোর থেকে আন্ডারগ্রেড করছি আইটিতে, সপ্তম সেমিস্টারে আছি, কিছু ইউনিভার্সিটিতে মেল করেছিলাম ভর্তি প্রক্রিয়া জানার জন্য। এদের মধ্যে একটা হলো ইউএফসি অর্থাৎ ক্যালিগারি ইউনিভার্সিটি কানাডাতে। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আমি কোন দেশের ছাত্র হিসেবে গণ্য হব। তারা বললেন ভারতের ক্যাটাগরিতে পড়বে। এটাও বললেন আমার আইএলটিএস লাগবে না, কারণ এমওআই ইংরেজিতে। আপনার মতামত কি? হ্যাঁ, কানাডা কিছু ইউনিভার্সিটিতে এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আইএলটিএস ছাড়া। যেমন ইউনিভার্সিটি অফ আলবার্টাতে, তারপর যে ইউনিভার্সিটি অফ ক্যালগারির কথা বললেন, পসিবল মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট এটা হচ্ছে কি ইউনিভার্সিটির কোর্সে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে না। ভুল বুঝবেন না। কিন্তু ভিসার সময় তারা রিকমেন্ড করে আপনি যে ভিসা যে ডকুমেন্টের চেক লিস্ট আছে, ওখানে দেখবেন যে একটা পয়েন্ট আছে যে লিঙ্গুইস্টিক অ্যাবিলিটি। ওইখানে আপনার তারা স্ট্রংলি রিকমেন্ড করবে আইএলটিএস স্কোরটা সাবমিট করার জন্য। সো আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনে আইএলটিএস যদি নাও লাগে, আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আইএলটিএস লাগছে। এই জন্য আমি বলবো আপনি আইএলটিএস দেন, এটা লাগবেই ভিসার সময়। মানে অনেকে অবশ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও ভিসা পায়, বাট সেফ থাকার জন্য আর কি আমি বলছি। এটা যে একদম ম্যান্ডেটরি তা কিন্তু না। ভিসাতে লেখা আছে চেক লিস্টে যে স্ট্রংলি রিকমেন্ডেড, যদিও ওটা মানে ম্যান্ডেটরি করে নাই। সো আমি বলবো আইএলটিএস দেন, ভিসার সময় অনেক হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে। মেশিন লার্নিং নিয়ে প্রশ্ন করেছেন উনি। হ্যাঁ, মেশিন লার্নিং এ অনেক প্রসপেক্ট আছে কানাডাতে, এটা তো বুমিং একটা ফিল্ড। নাদিয়া আফরিন প্রশ্ন করেছেন, if a person wants to develop career in research or academia, should he focus on professor profile with good lab facilities or high ranked universities? high rank university হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি এই জন্য বলছি, তার সে হচ্ছে একাডেমিয়াতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়। একাডেমিয়াতে যদি আপনি থাকতে চান, আপনার র্যাঙ্কিং ম্যাটার করে ইউনিভার্সিটির। আর আপনি যদি ইন্ডাস্ট্রিতে যেতে চান, জব করতে চান, ওখানে যদি আপনি ক্যারিয়ার করতে চান, ডাজন্ট ম্যাটার আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন, ডাজ নট ম্যাটার। আপনি কতটুকু স্কিলড, আপনার নিজস্ব ক্যাপাবিলিটি কতটুকু, কোম্পানিকে কতটুকু দিতে পারবেন, এটা ম্যাটার করবে বেশি। ওরা দেখে না যে আপনি কোন ইউনিভার্সিটিতে আসছেন, ইন্ডাস্ট্রিতে গেলে আর কি ওরা দেখে আপনি কি পারেন। বাট আপনি যদি একাডেমিতে থাকতে চান, আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং ম্যাটার করে। শাহজাদি সুলতানা লিখেছেন, ভাইয়া স্ট্যাটিস্টিক্সে কেমন ডিমান্ড? আমি যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাই তো কোন সাবজেক্ট ভালো হবে? এর জন্য ডিপ্লোমা করা কি ভালো হবে? স্ট্যাটিস্টিক্সের জন্য আপনি কেন স্ট্যাটিস্টিক চেঞ্জ করবেন? স্ট্যাটিস্টিক্স তো ভালো ডিমান্ড। স্ট্যাটিস্টিক্সের সাথে যদি আপনি ডেটা সায়েন্স অ্যাড করেন, তার সাথে যদি মেশিন লার্নিং অ্যাড করেন, আপনি যে কোনো কোম্পানিতে আপনাকে লুফে নেবে। এটা তো বুমিং একটা জব ফিল্ড। স্ট্যাটিস্টিক্স মানেই তো আপনার ডেটা সায়েন্স মানেই হচ্ছে মেশিন লার্নিং। আপনি কেন সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, তারপর হচ্ছে মুসা তালুকদার, ইউনিভার্সিটি অফ লেথ ব্রিজ নিয়ে কিছু বলতেন। স্পেসিফিক ভাবে যদি আপনি প্রশ্নটা করতেন, আমি তাহলে স্পেসিফিক ভাবেই আনসার দিতাম। আচ্ছা, সো এটা আসলে কোনো আনসার হচ্ছে না, সরি। তারপরে হচ্ছে সাবরিন সুলতানা লিখেছেন, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আই হ্যাভ বিএসসি ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বাট job experience হচ্ছে 10 years in software developer. Now, if I want to do masters, should I go for scholarship based or self funding? CGPA হচ্ছে 3.2। উনি জানতে চাচ্ছেন, উনার হচ্ছে 10 বছরের জব এক্সপিরিয়েন্স আছে, ভেরি গুড। আর তার সিজিপিএ হচ্ছে 3.2। তিনি জানতে চাচ্ছেন যে স্কলারশিপে কি আসাটা ভালো হবে নাকি সেলফ ফাইন্যান্স আসাটা ভালো হবে। আপনি দুইভাবে ট্রাই করেন। আপনি দুইভাবে ট্রাই করতে তো দোষের কিছু নেই। অনেক ইউনিভার্সিটিতে কিন্তু আপনি দুটো অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন একই ডিপার্টমেন্টে। মাস্টার অফ সায়েন্স বা এমএসসি, যেটা মাস্টার অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা হচ্ছে রিসার্চ বেস, যেখানে কিনা স্কলারশিপ আছে, সেখানেও আপনি স্কলারশিপের অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। আবার সেলফ ফাইন্যান্সে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, ওই একই ডিপার্টমেন্টে ইংলিশ প্রোগ্রামিং কিন্তু আপনি একই সাথে সাবমিট করতে পারছেন অ্যাপ্লিকেশনটা। সো আপনি দুইভাবে ট্রাই করতে পারেন, যেটাতে আপনি ক্লিক করে, তাই না? যত বেশি অপশন তত বেশি
সম্ভাবনা। আচ্ছা, তারপরে হচ্ছে রাকিব হোসেন লিখেছেন, ভাইয়া আমি ইউবিসি সয়েল সায়েন্স অ্যাফিলিয়েটেড উইথ ফ্যাকাল্টি অফ ফরেস্ট্রি অ্যান্ড ফ্যাকাল্টি অফ ল্যান্ড অ্যান্ড ফুড সিস্টেম, এটা সম্পর্কে মাস্টার্সে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছি, শুড আই অ্যাপ্লাই? হ্যাঁ, অ্যাপ্লাই করেন। আপনার প্রশ্নটা স্পেসিফিক হলে ভালো হয় রাকিব হোসেন। অ্যাপ্লাই তো করতে পারবেন, কেন পারবেন না? তারপর হচ্ছে শায়রা মনি লিখেছে, I have completed my BSc in CSE from a private university and now I'm doing MSc in a public university. Do I need to highlight in my present university to the professor? Do Canadian professors prefer public university? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। উনি প্রশ্ন করেছেন যে কানাডার প্রফেসররা কি পাবলিক ইউনিভার্সিটি প্রিফার করে নাকি প্রাইভেট ইউনিভার্সিটি প্রিফার করে। ওয়েস্টার্নে কোনো মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি কোনো ডিসক্রিমিনেশন করে না, একদমই করে না। আপনি ডিইউ থেকে পড়েন আর কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, ডাজন্ট ম্যাটার। আপনার প্রোফাইল যদি ভালো হয়, আপনি উগান্ডা থেকে পাশ করে আসলে আপনাকে স্কলারশিপ দেবে। সো পাবলিক প্রাইভেট এটা কেউ প্রিফার করে না। এমন মাহফুজ লিখেছেন, প্রফেসরকে কিভাবে ইমেল করলে ভালো ইফেক্টিভ হবে, এটা নিয়ে আমাদের স্কলারশিপ স্কুল বিডির ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর একটা ভিডিও আছে। হাতে ধরে একদম লাইন টু লাইন ধরে 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 লিখে দেওয়া আছে কিভাবে ইমেল করলে প্রফেসরদের ইফেক্টিভ হবে। ওই ভিডিওটা দেখুন, আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই আপনি পেয়ে যাবেন। অনেকগুলো ভিডিও আছে, প্লেলিস্ট আকারে সাজানো আছে, দেখলেই আপনি আপনার আনসার পেয়ে যাবেন। সারোয়ার মুনজিল শুভ লিখেছেন, সালাম ভাই, I have one 3 years bachelor. আচ্ছা, 3 years bachelor এটা সম্ভবত কানাডাতে অ্যাকসেপ্ট হবে কিনা আমি সঠিক জানি না, বিকজ আমি যত জানি যে 4 years bachelor অ্যাকসেপ্ট করে। তারপর আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, আপনি একটু ওদের অ্যাডমিশনের অফিস তাদের সাথে কথা বলে দেখেন যে আমার এই অবস্থা, এটা কি অ্যাকসেপ্ট হবে কিনা। অনেক সময় দেখা যায় যে ইয়ারটা 3 years হলেও আপনার ক্রেডিট আওয়ার যদি ফুলফিল হয়, একটা নির্দিষ্ট ক্রেডিট আওয়ার 3 বছরের মধ্যেই, তাহলেই কিন্তু আপনার ওটা অ্যাকসেপ্ট হয়ে যায়। যেমন ধরেন আমি যত জানি মালয়েশিয়াতে ব্যাচেলর কিন্তু 3 বছরের মনে হয়, আমি যত জানি। আমি শিওর না, বাট মালয়েশিয়ানরা কিন্তু কানাডাতে আসে পড়তে। সো ক্রেডিট আওয়ার ফুলফিল করতে হবে, আপনার কত বছর এটা অনেক সময় ম্যাটার করে না। আব্দুল্লাহ মারুফ লিখেছেন, প্রসপেক্টস রিগার্ডিং ল ইন কানাডা আফটার এলএলবি। অর্থাৎ উনি জানতে চাচ্ছেন যে যারা কিনা মাস্টার্স করতে চায় কানাডাতে আইন বা ল নিয়ে, তাদের জন্য কিছু বলতে। ল এমনিতে একটা প্রফেশনাল একটা ডিগ্রি। কানাডাতে প্রসপেক্ট খুব যে একটা আছে আমি বলবো না, তার কারণ হচ্ছে ল ল এখানে যারা পড়ে তারা হচ্ছে অলরেডি তাদের একটা ব্যাচেলারের ডিগ্রি থাকে, ব্যাচেলারের যে কোনো সাবজেক্টে একটা ব্যাচেলারের ডিগ্রি থাকে। এখানে কেউ লতে ডিরেক্ট ভর্তি হতে পারে না এলএলবি তে। আমি আবারও বলছি, কানাডাতে এলএলবি তে কেউ ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হতে পারে না। মানে আমাদের ফিল্ড তো, আমাদের যে ইকুইভ্যালেন্ট ইন্টারমিডিয়েট কলেজ পাশ করে কেউ ভর্তি হতে পারে না। অলরেডি ইউনিভার্সিটি থেকে একটা 4 ইয়ার্স এর গ্রাজুয়েশন থাকতে হয়, তারপরে গিয়ে আপনার এলএলবি তে ভর্তি হতে হয়। আপনি এখন কেউ যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এও আপনার ব্যাচেলর কোর্সে, সেও কিন্তু এলএলবি তে কানাডাতে অ্যাডমিশন নিতে পারে। শুধু কানাডা না, ইউএসএ তে হচ্ছে সেম। ইউএসএ এবং কানাডাতে কখনো কেউ ডিরেক্ট এলএলবি প্রোগ্রামে ভর্তি হতে পারে না। সো আমি বলবো এলএলবির জন্য বা ল রিলেটেড যে পড়াশোনাগুলো, এগুলো আপনি বাংলাদেশি বেস্ট আপনার জন্য, বিকজ ল তো ল, এটা কান্ট্রির উপর ডিপেন্ড করে। এটা এক দেশে থেকে অন্য দেশে গিয়ে লতে অ্যাডাপ্ট করা এটা চারটিখানি কথা না। এখানে অনেক ব্যাপার আছে, লাইসেন্স নেওয়ার ব্যাপার আছে, প্র্যাকটিস করার ব্যাপার আছে, অনেক ঝামেলা। এগুলো করতে গেলে আপনার অনেক ঝামেলা বলে মনে হতে পারে। কামরুল ইসলাম লিখেছেন, ইতিহাসে অনার্স করে সেলফ ফাইন্যান্সে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমে ডিপ্লোমা করা যাবে কি? আপনার জবটা যদি ধরেন আপনি কোনো রেস্টুরেন্ট বা হোটেল বিজনেসের সাথে বা হোটেলের সাথে আপনি অ্যাড আছেন, জব করছেন, তো আমি বলবো যাবে, তাহলে যাবে। বিকজ আপনি মানে আপনি যে সব আছে ভিসা অ্যাপ্লিকেশন দেওয়ার সময় তো একটা স্টাডি প্ল্যান দেওয়া লাগে। ওখানে যদি আপনি উল্লেখ করতে পারেন যে আমার জবটা হচ্ছে এই রিলেটেড বর্তমানে, আর এই বিষয় নিয়ে আমি ডিপ্লোমা করতে যাচ্ছি কানাডাতে, দেন ভিসা অফিসার অবভিয়াসলি অ্যাকসেপ্ট করবে, ম্যাটার করে না। তারপর হচ্ছে শারমিন সুলতানা লিখেছেন, ভাই আমি ইংলিশ লিটারেচারে সুইচ করতে চাচ্ছি এমবিএ তে কানাডাতে। এই ক্ষেত্রে কানাডাতে ডাবল মাস্টার্স এর জন্য কি ফান্ড পাওয়া যাবে?
আপনি ইংলিশ থেকে এমবিএ তে সুইচ হতে চাচ্ছেন, খুবই ভালো কথা। তার আগে বলে নিচ্ছি, এমবিএ কিন্তু প্রফেশনাল ডিগ্রি। আমি একটু আগে বলেছি যে এমবিএ তে চাইলে অ্যাডমিশন নেওয়া যাবে না কানাডা বা ইউএসএ তে। এটাতে 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, প্লাস হচ্ছে আপনার জিআরই জিম্যাট লাগে। এগুলো ছাড়া আপনাকে কোনো ভালো ইউনিভার্সিটি কানাডা বা ইউএসএ তে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। সো আমি জানি না যে ইংলিশ লিটারেচার থেকে আপনি এমবিএ তে মানে সুইচ করলে আপনার জন্য এটা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আকবর হোসেন অয়ন লিখেছেন, ইউবিসি তে মাস্টার্স সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে? ইউবিসি টপ র্যাঙ্ক আমি একটু আগে বলেছি, 3.5 প্লাস ধরে রাখেন। আপনি যদি ফান্ডিং পেতে চান রিসার্চ পেপার রাখুন, সেলফ ফাইন্যান্সে পড়তে চাইলে ডাজন্ট ম্যাটার। আচ্ছা, তারপর হচ্ছে সাইদুর রহমান লিখেছেন, কেমিস্ট্রিতে জব ফিল্ড কেমন কানাডাতে? এটা শহর, আপনি কোন শহরে আছেন সেটার উপর ডিপেন্ড করে। ভ্যাঙ্কুভার, টরন্টো, মন্ট্রিয়াল, এগুলোতে জব ফ্যাসিলিটি খুব ভালো। ছোট শহর যেমন লেথ ব্রিজ, তারপর সাসকাথুন, এগুলোতে গেলে আবার জব ফিল্ড একটু কমে যায়, এগুলো রিমোট এরিয়া। সো ডিপেন্ড করে আপনি কোন শহরে আছেন বা কোন জায়গায় আছেন। তারপর হচ্ছে সঞ্জিদুল আহমেদ লিখেছেন, সেলফ ফাইন্যান্সে কেমন ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে? সেলফ ফাইন্যান্সের ক্ষেত্রে যারা আসতে চান কানাডাতে, ব্যাংক ব্যালেন্স কেমন দেখানো লাগবে আমি একটু হিসাব দেখিয়ে দিচ্ছি। আপনার 1 বছরের থাকার খরচ এটা দেখানো লাগবে, 1 বছরের টিউশন ফি দেখানো লাগবে। টোটাল অ্যামাউন্টটা আপনার ব্যাংকে 6 মাস যাবত থাকতে হবে। এটা হচ্ছে কি আপনার রিকোয়ারমেন্ট যারা সেলফ ফাইন্যান্স আসতে চান কানাডাতে। আর স্কলারশিপ যারা পেতে চায় বা স্কলারশিপ যারা পায় তাদের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স দেখানো লাগে না কানাডার জন্য। কিন্তু ওই প্লেন ফেয়ার 1 লাখ বা 2 লাখ দেখালে ভালো হয়। আমি দেখিয়েছিলাম হচ্ছে গিয়ে 1.5 লাখ টাকা প্লেন ফেয়ার হিসেবে, আমার তো স্কলারশিপ ছিল। এই জন্য স্কলারশিপ যারা পায় তাদের আসলে সেলফ ফাইন্যান্স এর জন্য যে রিকোয়ারমেন্ট এর জন্য অনেক ভিন্ন, অনেক ভিন্ন। সেলফ ফাইন্যান্সে হচ্ছে ট্যাক্সের কাগজ দেখানো লাগে, তারপর হচ্ছে গিয়ে আপনার ব্যাংক ব্যালেন্স 6 মাসের ম্যাচুরিটি থাকা লাগে, তারপর হচ্ছে গিয়ে আপনার সোর্স অফ ইনকাম দেখানো লাগে, যে টাকাটা আপনি ব্যাংক ব্যালেন্সে রেখেছেন ওটা কি কালো টাকা নাকি মানে কোনো সোর্স আছে সেটা স্পষ্টভাবে উল্লেখ করতে হয় এবং ডকুমেন্ট সহ দিতে হয়। ফ্যামিলি টাই দেয়া লাগে। ফ্যামিলি টাই বলতে হচ্ছে দেশে যে প্রপার্টি গুলো আছে, প্রপার্টি আপনি যে দেশে ফেরত আসবেন ওটার একটা মানে গ্যারান্টি, যে এগুলো আর কি, ওগুলো দেখানো লাগে কাগজপত্র। অনেক ঝামেলা আছে সেলফ ফাইন্যান্সে আসতে চায় যারা কানাডাতে। তানহা তানিয়া লিখেছেন হচ্ছে, ভাইয়া কানাডাতে আইটি প্রফেশনালদের জন্য ডিমান্ড কেমন? শুধু কানাডা না, বিশ্বের সব জায়গায় আইটি প্রফেশনালদের অনেক ডিমান্ড। এমন মাহফুজ লিখেছেন, এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য কোন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করা সেফ? ইউবিসি কি হার্ড হবে খুব? হ্যাঁ, ইউবিসি খুবই হার্ড হবে। টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হওয়ার কারণে বিশ্বের সব জায়গা থেকে কিন্তু ইউনিভার্সিটি অফ টরন্টো, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, ম্যাকগিল, এইসব জায়গায় বেশি অ্যাপ্লিকেশন সাবমিট করবে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোতে। সো সেফ হবে আপনার মিড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, যেমন আপনার সাইমন ফ্রেজার, ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া, ইয়র্ক ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা, এইসব মোটামুটি মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করানো সেফ হবে। আচ্ছা, আমরা প্রায় 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। আমার এখানে প্রায় 10:30 বাজে সকাল। অনেকক্ষণ প্রশ্ন আনসার দিয়েছি, কিন্তু আমি আরেকটা প্রশ্নের আনসার দিয়ে আমি শেষ করে দিতে চাচ্ছি, বিকজ অনেক প্রশ্ন আনসার আমি দিয়ে দিয়েছি, আর অনেকে দেখা যাচ্ছে যে একই প্রশ্ন বারবার করছেন। মানে অলরেডি আনসার দিয়েছি কিন্তু বারবার দেখা যাচ্ছে একটু ভিন্নভাবে ওই একই প্রশ্ন করছেন। সো আমি একটু 2-1টা প্রশ্ন নিয়ে আমি সেশনটা শেষ করে দেবো এখনই। AOM Samsud-Doha লিখেছেন, is there master's turned PhD program available in Canada like UBC, EU of Toronto or others? আচ্ছা, ওনার প্রশ্নের সারমর্ম হচ্ছে মাস্টার্স থেকে ডিরেক্ট মানে মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছে, পরবর্তীতে মাস্টার্স থেকে পিএইচডি তে ডিরেক্ট ট্রানজিশন নেওয়া যাবে কিনা, সরি পিএইচডি তে ট্রানজিশন নেওয়া যাবে কিনা। যদি আপনার একাডেমিক রেজাল্ট খুব ভালো হয় মাস্টার্সে, আপনার রিসার্চ প্রোফাইল ভালো হয়, প্রফেসর যে কিনা আপনার সুপারভাইজার,
সে আপনাকে রিকমেন্ড করে ডিপার্টমেন্টে যে আমার এই স্টুডেন্টকে আমি পিএইচডি তে রিকমেন্ড করছি ডিরেক্ট মাস্টার্স থেকে, তো ডেফিনেটলি আপনি পারবেন। হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে স্টেলার প্রোফাইল যাদের হয় তারা মাস্টার্স থেকে ডিরেক্ট পিএইচডি তে ট্রানজিশন করতে পারে, প্রোভাইডেড দ্যাট আপনার সুপারভাইজার আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করেছে ডিপার্টমেন্টে। What do you think, জটিল মিল্টন লিখেছেন, what do you think about quality of publication versus CGPA? আচ্ছা, আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপ্লিকেশনটা একটা গোটা প্যাকেজ হিসেবে দেখানো হবে, মানে অ্যাডমিশন কমিটিতে ইভ্যালুয়েট করা হবে আপনার সিজিপি এবং রিসার্চ পেপার। আর এটার মধ্যে যদি প্রায়োরিটি দেওয়া হয়, ওরা বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স। ফর এক্সাম্পল, আপনি রিসার্চ বেসড প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, ওটাকে তারা আগে দেখবে। অনেক সময় দেখা গেছে যে সিজিপিএ লো হলেও রিসার্চ পেপার ভালো আছে বলে ওটা দিয়ে কভার করে দিচ্ছে লো সিজিপিএ। সো এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে। আচ্ছা, তারপরে হচ্ছে রিপা দাস লিখেছেন, কানাডাতে ফিশারিজ এর ডিমান্ড কেমন, কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারি? ফিশারিজ এর ডিমান্ড, জবের ডিমান্ড যদি আপনি জিজ্ঞেস করেন, এটা হচ্ছে শহরের উপর নির্ভর করে। আমি একটু আগে বলেছি ভ্যাঙ্কুভার, টরন্টো, মন্ট্রিয়াল, এই তিনটা শহর হচ্ছে কানাডাতে জবের জন্য হট স্পট, বড় শহরগুলোতে আর কি। ছোট শহরগুলোতে আবার জব ফ্যাসিলিটিস কিছুটা কম, কারণ ওই শহরগুলোতে মানুষজন এমনিতেই কম থাকে। আর ফিশারিজ এর ডিমান্ড এই তিনটা শহরে মোটামুটি ভালোই আছে। অনেক ইউনিভার্সিটিতে ফিশারিজ প্রোগ্রামও আছে, যেমন আমাদের ইউবিসিতে ফিশারিজ প্রোগ্রাম আছে, ওয়েবসাইটে যেতে পারেন। আমাদের প্রোগ্রাম, আমাদের ক্যাম্পাসটা হচ্ছে একদম সাগর পাড়ের ক্যাম্পাস। সো এখানে ফিশারিজ এর অনেক রিসার্চ হয়, অনেক মানে ইয়ে হয়, কারণ সাগরের পাড়ের হচ্ছে কি আমাদের ক্যাম্পাসটা, এই জন্য ফিল্ড রিসার্চ ওয়ার্কটা একটু বেশি হয় আমাদের ফিশারিজে। আহমেদুল হক লিখেছেন, রোবোটিক্স এ মাস্টার্স ফান্ডিং সম্পর্কে জানতে চাই। রোবোটিক্স ভালো একটা ফিল্ড, ফান্ডিংও যথেষ্ট ভালো, বাট মাস্টার্স এর ফান্ডিংটা ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর। বাট ইউএস এর তুলনায় যদি আমি কানাডার প্রসপেক্ট যদি আমি তুলনা করি, ইউএস এর ফান্ডিং কানাডার ফান্ডিং আকাশ পাতাল তফাৎ। ইউএস এ হচ্ছে 132 কোটি মানুষ, কানাডাতে লেস দেন 4 কোটি মানুষ। সো ফান্ডিং, প্রসপেক্ট সবকিছু হচ্ছে ইউএসএ তে অনেক বেশি রোবোটিক্সে কানাডার তুলনায়। তারপরে হচ্ছে সারওয়ার মঞ্জিল শুভ লিখেছেন, রায়ারসন ইউনিভার্সিটিতে মাস্টার ইন ম্যানেজমেন্ট ফান্ডিং পাওয়া যাবে কি? রায়ারসন ইউনিভার্সিটি কি খুব হার্ড? না, রায়ারসন ইউনিভার্সিটি হচ্ছে কানাডার মিড টায়ার একটা ইউনিভার্সিটি, মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি, খুব একটা হার্ড না। ফান্ডিং পাওয়া যাবে কিনা এটা ডিপেন্ড করবে আপনার প্রোফাইলের উপর। প্রোফাইল না জেনে আমি বলতে পারছি না। আচ্ছা, মহসিন রবিন একটা ভালো প্রশ্ন করেছেন। উনার বাবা মারা যায় ডিসেম্বরে 2018-তে, সরি ফর দ্যাট। রাইট নাও মাই সেভিং মানি ইন মাই মাদার্স অ্যাকাউন্ট, বাট আই ডোন্ট হ্যাভ দ্য ট্যাক্স অর টিন সার্টিফিকেট কারেন্টলি। আচ্ছা, আপনার কোনো ট্যাক্স বা টিন সার্টিফিকেট নাই, কিন্তু আপনি আপনার মায়ের অ্যাকাউন্টে টাকা জমাচ্ছেন যে ভবিষ্যতে দেশের বাইরে পড়তে যাবেন কানাডাতে। তো এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট কিভাবে প্রিপেয়ার করবেন সেটা হচ্ছে কি আপনার প্রশ্ন, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা বলবো, আপনার টিন করতে খুব একটা কিছু লাগে না, আপনি নিজের নামে একটা টিন করে ফেলুন। আর ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনি যেটা সত্য সেটাই বলবেন। আপনি যে টাকাগুলো সেভ করছেন আপনার মায়ের অ্যাকাউন্টে, কোত্থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, এটা কি আপনার টিউশনির টাকা, ওটাই উল্লেখ করবেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ, যে এইটার সোর্স, একটা লেটার অফ এক্সপ্লেনেশন লিখবেন যে এই টাকাগুলো যে আমি আমার মায়ের অ্যাকাউন্টে জমা করেছি এগুলো আমি আমার টিউশনির টাকা থেকে পেয়েছি। সত্যিভাবে লিখবেন। আপনার ভিসা অফিসার খুব ভালো করে জানে বাংলাদেশের প্রসপেক্ট, ওরা বাংলাদেশে থাকে, বাংলাদেশে জানে যে কি কি উপায় একজন স্টুডেন্ট বাংলাদেশে ইনকাম করে। সো আপনি টিউশনি করে যদি টাকা জমান, এটা খুব ভালোভাবে ওরা বুঝবে এবং ধরতে পারবে। আপনি যেটা সত্যি সেটা লিখবেন লেটার অফ এক্সপ্লেনেশনে, ভিসাতে কখনোই আটকাবে না। যেটা সত্যি না সেটা যদি আপনি উল্টাপাল্টা লেখেন, সেটা যদি কনভিন্সিং হয়, ধরে ফেলবে মিথ্যাটা, আর ধরা খেলেই 5 বছরের ব্যান দিয়ে দিবে ভিসা অফিসার কানাডার জন্য। সো আপনার জন্য উপদেশ, যে টাকাগুলো জমাচ্ছেন সেটা সত্যিকারের সোর্স অফ ইনকাম, লেটার অফ এক্সপ্লেনেশন, একটা A4 সাইজ পেপার আছে,
সাদা কাগজে ওখানে এক পাতাতে আপনি লিখে দিবেন যে সোর্স অফ ইনকাম এই জায়গা থেকে আসছে, আমার টাকাগুলো জমানো হয়েছে এই জায়গা থেকে। আর টিন করতে খুব একটা কিছু করা লাগে না, যে ট্যাক্স দেয় না সেও টিন করতে পারে, বাংলাদেশে একটা টিন নাম্বার নিতে পারে, আপনি নিয়ে নিতে পারেন। আচ্ছা, আর যেহেতু টাকাগুলো আপনার সোর্স ইনকামটা কোথা থেকে আপনি লেখেন নাই, তাই আমি বলতে পারছি না যে এটা ট্যাক্স দেয়া লাগবে কিনা। সোর্সের উপর ডিপেন্ড করে হচ্ছে ট্যাক্স কাগজপত্র দেয়া লাগে অথবা দেয়া লাগে না। তারপরে হচ্ছে লাস্ট প্রশ্নটা আমি নিচ্ছি ফয়সাল আহমেদ, এরপর আর কোনো প্রশ্ন নেব না। ভাইয়া, আই হ্যাভ কমপ্লিটেড গ্রাজুয়েশন ইন ব্যাচেলর in maritime science, scoring CGPA 3.85. Can you please suggest any subject related to maritime technology? মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড, ওখানে আপনি যান, কানাডার একটা অন্যতম ভালো ইউনিভার্সিটি, ওখানে আপনার সাবজেক্ট আছে। আচ্ছা, ঠিক আছে। আর তাহলে 1.5 ঘন্টা হয়ে গেছে, আজকে অনেক প্রশ্নের আনসার দিয়েছি। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এরকম সেশন আরো হবে। যারা কিনা আজকে আনসার পাননি, আনফরচুনেটলি 2-1টা হয়তো বা মিস হয়েছে, তো তারা ফিউচারে থাকবেন, ইনশাল্লাহ ফিউচার হয়তো আনসার দেব। অথবা আমাদের যে গ্রুপটা আছে স্কলারশিপ স্কুল বিডি গ্রুপ, ওখানে আপনারা গ্রুপে পোস্ট করেন আপনার প্রশ্নটাই, ওখানে আমি সময় পেলে আনসার দিয়ে দিব, বা আমাদের যারা ভলান্টিয়ার আছে ওখানে তারাই আপনার আনসারটা দিয়ে দিবে। আর আমাদের যে ওয়েবসাইট আছে স্কলারশিপ স্কুল বিডি, ওখানে একটা ব্লগ সেকশন আছে, ব্লগ সেকশনে হায়ার স্টাডিজ ইমিগ্রেশন সম্পর্কিত অনেক লেখা ওখানে লেখা আছে, ওগুলো আপনারা পড়েন, পড়লে যা যা ইনফরমেশন আছে ওইগুলো অনুযায়ী আপনি যদি কাজ করেন, আমার মনে হয় আর কোনো ইনফরমেশন আপনার জানার থাকবে না। অনেকেই দেখা যাচ্ছে ওই ইনফরমেশন গুলো না পড়ে প্রশ্ন করেন, দেখা যায় যে আপনাদের প্রশ্নগুলো, মানে আমি তো জানি যে আপনারা কি কি প্রশ্ন করবেন, তো এই জন্য আমি অলরেডি ওইগুলো নিয়ে ভিডিও বানিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে, স্কলারশিপ স্কুল বিডি ইউটিউব চ্যানেলগুলোতে অনেক ভিডিও আছে যেগুলো মূলত আপনাদের এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করি। তো আপনারা ওই ভিডিওগুলো দেখুন, আমাদের যে ব্লগ সেকশন আছে সেগুলো পড়ুন, তাহলে আমার মনে হয় আপনাদের অনেক প্রশ্নের আনসার আপনারা পেয়ে যাবেন। ম্যাক্সিমাম মানুষজন দেখা যাচ্ছে যে 5 মিনিট একটা ভিডিও না দেখে ডিরেক্ট প্রশ্ন করে। তো আমি বলবো আগে ভিডিওগুলো দেখুন, ব্লগ সেকশনের রাইটিং গুলো পড়ুন, দেখবেন আপনার কোনো প্রশ্ন থাকবে না। তো সবাই ধৈর্য সহকারে দেখেছেন 1.5 ঘন্টা সেশনটা, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি ফর সো লং। ভবিষ্যতে আবার কোনো সেশনে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।